বলবেন? একটা কথা ছিল। বলেন। আমি একটু আমাদের বাসায় যাব, যদি দিয়ে আসতে ভালো হতো। কিন্তু আমি তো কাজে যাচ্ছি, আর হঠাৎ করে ওই বাসায় কেন? রেজাল্ট দিয়েছে, আম্মু আব্বু শুনে অনেক খুশি হয়েছে। আর এমনিতেই অনেকদিন যায়নি। সকালে আম্মু কল দিয়ে তোমাকে নিয়ে যেতে বলেছে। আম্মু আব্বুকে বলেছেন? হুম কি বলেছে? যাওয়ার জন্য বলেছে। যদি তুমিও যাও তাহলে ভালো হতো। না, আমি যেতে পারবো না। কেন? গেলে সমস্যা কোথায়? কাজ আছে। কালকে এমনিতে অগ্রিম টাকা নিয়েছি, এখন কাজ না করলে বের করে দেবে। পরে দেখা যাবে চাকরিটাও যাবে। তাহলে আমাকে বাসায় নামিয়ে দিয়ে তারপর যেও। প্লিজ, না করো না, একা একা ভয় করে। আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে নিন। ওয়েট, যাব আর আসবো। আমি বাইরে দাঁড়িয়ে রইলাম। অবন্তী রেডি হয়ে আব্বু আমাকে সালাম করে বেরিয়ে গেল। একটা রিক্সা নিয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। কালকে যে মিষ্টিগুলো আমি কিনে এনেছিলাম সেগুলো আম্মু ওর সাথে দিয়ে দিয়েছে। যাকে আর ওখানে যাওয়ার সময় কিছু কেনা লাগবে না। কিছুক্ষণ পর অবন্তীদের বাসায় চলে আসলাম। ওর ব্যাগপত্র নামিয়ে দিয়ে আমি চলে আসতে যাব, এমন সময় অবন্তী ডাক দিল। জুয়েল, বলেন। কিছু খেয়ে নাও। এখন না, এমনিতেই দেরি হয়ে যাচ্ছে। আসি, আল্লাহ হাফেজ। জুয়েল, আবার কি? রাতে আসতে পারবে? রাতে এসে কি করব? আম্মু তোমাকে আসতে বলেছে। রাতে এসে দেখা করে নিও। রাত থেকে পরের দিন এখান থেকে কাজে যেও। চেষ্টা করব। এই কথা বলেই আবার রওনা দিলাম। মনে মনে ভাবলাম, আজকে হঠাৎ করে অবন্তী এত ভালোবাসা দেখাচ্ছে, কারণ কি? মনে হয় কাল রাতে সবকিছু শুনে ফেলেছে। ধুর, এত কিছু ভেবে লাভ নেই। ও আমাকে মেনে নেবে না। ভালো পাশ করার কারণে হয়তো কৃতজ্ঞতা দেখাচ্ছে। অবন্তীকে ওদের বাসায় রেখে আমি কাজে চলে গেলাম। সারাদিন কাজ করলাম। এর মাঝে অবন্তী বেশ কয়েকবার কল দিয়েছে। খেয়েছি কিনা, ভালো আছি কিনা, ওদের বাসায় কখন যাব, আরো অনেক কিছু বলেছে। রাতে আমি আমাদের বাসায় চলে গেলাম। তুই এখানে কেন? মানে কি? অবন্তী তোকে কিছু বলেনি? বলেছে, ওদের বাসায় যাওয়ার জন্য বলেছে। তো যাসনি কেন? আরে আজব তো, ও বললেই কি যেতে হবে নাকি? অবশ্যই, অবন্তী অনেকবার কল দিয়েছিল। তুই আসলে যেন ওদের বাসায় নিয়ে যেতে বলি। আমি যাব না এখন, অন্যদিন যাব। যাবি না মানে? এক্ষুনি যা। কিন্তু বাবা। কোনো কিন্তু নয়, রেডি হয়ে অবন্তীর কাছে যা। কি আর করার, রেডি হয়ে ওদের বাসার দিকে রওনা দিলাম। প্রায় 30 মিনিট পর ওদের বাসার সামনে গেলাম। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দরজা খুলে দিল। কি ব্যাপার, এটা কি হলো? মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দরজা খুলে গেল। মনে হয় দরজার কাছে কেউ ছিল। তাকিয়ে দেখি অবন্তী। আমাকে দেখে একটা হাসি দিয়ে বলল, এত দেরি হলো যে? রাস্তায় জ্যাম ছিল। যাও, সোফা রুমে যাও, আম্মু আব্বু ওখানে আছে। আমি ওই রুমে গেলাম। ওনাদের সালাম করলাম। অনেকক্ষণ বসে বসে গল্প করলাম। তারপর একসাথে খেয়ে আমি অবন্তীর রুমে চলে গেলাম। রুমে গিয়ে খাটে শুয়ে রইলাম। এমন সময় অবন্তী আসলো। আমি যে উঠতে যাব, ঠিক তখনই, এই, কই যাও? আপনি ঘুমাবেন না? ঘুমাবো তো, কিন্তু তুমি খাট থেকে নামো কেন? না নামলে আপনি কোথায় ঘুমাবেন? সেটা তোমার জানতে হবে না, তুমি ঘুমাও। কিন্তু ওই, ঘুমাতে বলছি না, ঘুমাও। আমি কিছু না বলে ঘুমিয়ে গেলাম। অবন্তী রুম থেকে চলে গেল। মনে হয় অন্য রুমে থাকবে। যাই হোক, ভালো হয়েছে। আমি অন্তত খাটে ঘুমোতে পারবো। এই ফ্লোরে থাকতে থাকতে পিঠে ব্যথা হয়ে গেছে। আর শ্বশুর বাড়ি এসে যদি নিচে থাকি, আর সেটা যদি কেউ দেখে, তাহলে আমার মা নিজের সবকিছু শেষ হয়ে যাবে। শুয়ে শুয়ে এসবই ভাবছি। অবন্তীকে আসলে আমাকে মেনে নেবে না? আমারও তো ইচ্ছে করে বউর সাথে থাকতে, ওর সাথে ভালো একটা সম্পর্ক রাখতে। মনের গহীনে যত কথা লুকিয়ে আছে
সবগুলো শেয়ার করতে। কিন্তু এমন কপাল নিয়ে দুনিয়াতে আসছি যে কপালে সুখ নামের কোনো কিছুই লেখা নেই। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। রাতের বেলা মনে হলো কিছু একটা আমার মুখের উপর চাপ দিয়ে আছে। আস্তে আস্তে চোখটা খুললাম। তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে শুয়ে আছে। একটা হাত আমার মুখের উপরে আর অন্য একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছে। আমি কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলাম। স্বপ্ন দেখছি না তো? না না, স্বপ্ন না, আসলেই সত্যি। কিছুক্ষণ অবন্তীর মায়ামাখা মুখের দিকে তাকিয়ে রইলাম। দেখে মনে হচ্ছে ছোট্ট একটা বাচ্চা আমার বুকে শুয়ে আছে। তারপর আমিও ঘুমিয়ে গেলাম। সকালে ওর ডেকে ঘুম ভাঙল। কি ব্যাপার মহারাজ, আর কত ঘুমাবেন? কাজে যাবেন না? ও সরি, আপনি আমাকে আরো একটু আগে ডাক দিতেন। সমস্যা নেই, এখনো সময় বেশি হয়নি। আমি নাস্তা রেডি করতেছি, তুমি ফ্রেশ হয়ে ডাইনিং রুমে এসো। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এই বলেই অবন্তী চলে গেল। আমি গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে ডাইনিং রুমে গেলাম। এতগুলো নাস্তা দেখে একটু টাস্কি খেলাম। আসলে অনেক দিন হয়েছে এত নাস্তা একসাথে খেয়েছি যে প্রতিদিন সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরে গিয়ে কলা পাউরুটি খেয়ে নিতাম। যাই হোক, সবাই মিলে নাস্তা করে নিলাম। নাস্তা করে ওর আব্বু আম্মুর থেকে বিদায় নিয়ে আমি ওদের বাসা থেকে বেরিয়ে গেলাম। উদ্দেশ্য কাজে যাব। গেটের বাইরে আসতেই অবন্তী ডাকলো, জুয়েল, কিছু বলবেন? কাজে না গেলে হয় না? আজকে বাজার করতে হবে। কাজে না গেলে কি দিয়ে বাজার করব? এখানে আবার আসবে? জানি না, তবে মনে হয় না। প্লিজ আসো। চেষ্টা করব। তারপর বিদায় নিয়ে বেরিয়ে গেলাম। সোজা কাজে চলে গেলাম। কাজ করছি এমন সময় লিমার কথা মনে পড়ল। সে তো বলেছে রেজাল্টের পর ওর বাবা অফিসে যেতে। রেজাল্ট তো দিল, দেখি কিছু একটা হয় কিনা। সেখানে চাকরিটা হয়ে গেলে অন্তত আর ভ্যান নিয়ে গাড়ি নিয়ে হেঁটে হেঁটে মাল বিক্রি করা লাগবে না। লিমাকে কল দিলাম। কয়েকবার রিং পড়ল, কিন্তু ধরল না। আবার দিলাম, এবার ধরল। হ্যালো লিমা, কেমন আছিস? জুয়েল নাকি রে? ভুলে গেলি নাকি? আরে হারামি, তোরে কেন বলবো, বল কি অবস্থা? এই তো মোটামুটি। তোর কি অবস্থা? রেজাল্ট কি? বলিস না ভাই, যেটা আশা করেছিলাম সেটা হয়নি। তোর কি? কোনো মতো পাস করেছি। আচ্ছা, একটা কথা ছিল। বল। তুই যে বলেছিলিস তোদের অফিসে লোক লাগবে, সেই ব্যাপারে তুই কি তোর বাবার সাথে কথা বলেছিস? কথা বলা লাগবে না, তুই তোর সব কাগজপত্র নিয়ে চলে আসিস, আমি থাকবো। ঠিকানা তোকে মেসেজ করে দেব। থ্যাঙ্কস দোস্ত। থ্যাঙ্কস দিয়ে কাজ হবে না, ট্রিট দিবি। আচ্ছা ঠিক আছে, দেব। কাল কয়টায় আসবো? 10টায় আসিস। আচ্ছা ঠিক আছে। কয়টা কেটে দিলাম। মনের মধ্যে একটু শান্তি আসলো। বিকাল পর্যন্ত কাজ করে বাজার করে বাসায় গেলাম। অবন্তী কয়েকবার কল দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য। আমি না করে দিয়েছি। খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে দেরিতে উঠলাম, কারণ আজকে কাজে যাব না। 9টার সময় রেডি হয়ে আব্বু আম্মুকে সালাম করে নিলাম। কি রে, তোর আবার কি হয়েছে? কেন, সালাম করতে পারি না? আরে পারবি না কেন, কিন্তু হঠাৎ করে করছিস তো তাই জিজ্ঞাসা করলো। কিছু কি হয়েছে? সেটা বিকেল বেলা বলবো। এখন বল। সারপ্রাইজ। এই কথা বলে বাসা থেকে রওনা দিলাম। লিমার দেওয়া ঠিকানা মতো চলে গেলাম। সেখানে গিয়ে দেখি লিমা বসে আছে। কি রে, আসছিস? আয়, বাবার সাথে তোর পরিচয় করিয়ে দিই। আর বাবাকে তোর ব্যাপারে সব বলেছি। থ্যাঙ্কস দোস্ত। যা ভেতরে যা, সবকিছু দিয়ে আয়। আমি ভিতরে গেলাম। সবার সাথে পরিচয় হয়ে কাগজপত্র সবকিছু জমা দিলাম। এরপর বাইরে এসে লিমার সাথে বসলাম। একটু পর ম্যানেজার এসে আমাকে আর লিমাকে ডেকে নিয়ে যায়। আমি ভিতরে গেলাম। তখনই লিমার বাবা বলে উঠল, দেখো বাবা, তোমার এসএসসি অ্যান্ড এইচএসসি এর রেজাল্ট ভালো ছিল, কিন্তু অনার্স এর রেজাল্ট খুব একটু ভালো না।
আমাদের রুল অনুযায়ী চাকরিটা তুমি আসলে পাচ্ছ না। চুপ হয়ে দাঁড়িয়ে রইলাম। কিন্তু আমার মেয়ে এত করে বলছে যে চাকরিটা না দিয়ে পারছি না, তাই চাইলে কালকে থেকে জয়েন করতে পারো। ধন্যবাদ স্যার। খুশিতে চোখ দিয়ে পানি বের হয়ে গেল। আমি আর লিমা ওর বাবার রুম থেকে বের হলাম। লিমা, কি বলে তোকে ধন্যবাদ দেবো বুঝতে পারছি না। তোর বউ কেমন আছে? আছে, ভালোই। এখন কি ঠিক হইছে? আগের থেকে একটু ঠিক হয়েছে, বাকিটা আগের মতোই। টেনশন করিস না, সব ঠিক হয়ে যাবে। চল এখন। কোথায়? ট্রিট নিবি না? আজকে না, অন্যদিন। আচ্ছা ঠিক আছে, আজকে যাই। বসের সাথে কিছু হিসাব আছে, ওগুলো শেষ করে আসি। যা, কালকে থেকে চলে আসিস। ওকে, আল্লাহ হাফেজ। তারপর লিমার কাছ থেকে বিদায় নিয়ে ওদের অফিস থেকে বের হয়ে রাস্তায় আসলাম। আইমান কল দিল। ওদের সাথে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছি। এমন সময় কিছু একটা সজোরে এসে আমাকে ধাক্কা দিল। ধাক্কা খেয়ে অনেক দূর গিয়ে পড়ি। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান আসলো, নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। তাকিয়ে দেখি অবন্তী আমার পাশে বসে আছে। আমি ওর দিকে তাকালাম। আমার তাকানো দেখে অবন্তী আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, এখন কেমন লাগছে? ভালো। টেনশনের দরকার নাই, খুব বেশি কিছু হয়নি। ডাক্তার বলেছে 2-1 দিনের মধ্যেই বাসায় চলে যেতে পারবে। আমি তোমার আব্বু আম্মুকে কল দিয়ে আসতে বলেছি। বুঝলাম না, অবন্তী হঠাৎ করে আমার আব্বু আম্মু বলছে কেন? তারাও তো আব্বু আম্মু। কিছু না বলে চুপ করে রইলাম। ওনারা আসছে, তুমি শুয়ে থাকো। আপনি কোথায় যাচ্ছেন? আমার একটু কাজ আছে। আমার এই অবস্থায় অবন্তী আমার পাশে থাকবে সেটা না করে বলছে তার নাকি কাজ আছে। বাবা মা না আসা পর্যন্ত থাকুন। না, দেরি হয়ে যাবে, অন্য কোনো দিন দেখে যাব। অবন্তী উঠে চলে গেল। আমি শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, হঠাৎ করে অবন্তীর কি এমন হলো যে এত কিছু কাজ আমাকেও জানাচ্ছে না। আম্মু আব্বু আসলো, এসে আমাকে ধরে কান্না করতে লাগলো। আম্মুকে সান্ত্বনা দিলাম যে আমি ঠিক আছি, শুধু মাথায় একটু আঘাত লেগেছে। অবন্তী কই? এই তো একটু আগে গেছে। ওর নাকি খুব একটা জরুরি কাজ আছে। কি এমন জরুরি কাজ যে তোর পাশে থাকতে পারছে না? বাদ দাও, আবার চলে আসবে। আরো কিছুক্ষণ কথাবার্তা বললাম। সেদিন হাসপাতাল থেকে গেলাম, আব্বু আম্মু থেকে গেল। পরের দিন হাসপাতাল থেকে বাসায় চলে গেলাম। কিন্তু এই 2 দিনে অবন্তী একবারও আসেনি এবং একটা কলও দেয়নি। আমিও আর নিজে থেকে দিইনি। 1 সপ্তাহ পর মোটামুটি সুস্থ। তাই চিন্তা করলাম নতুন অফিসে জয়েন করে ফেলি। বসে থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি রেডি হয়ে সকালবেলা বের হচ্ছি। আম্মু সামনে আসলো। কোথাও যাচ্ছিস? নতুন চাকরি পেয়েছি, বেতনও আগের থেকে ভালো, কষ্টও কম। তাই চিন্তা করলাম না, আজ থেকে শুরু করে দিই। কি রে, তুই তো আমাদের একবারও বলিসনি কখন পেলি? যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম সেদিন। আম্মু বাবাকে ডেকে বলল, বাবা অনেক খুশি। দুজনের কাছ থেকে বিদায় নিয়ে বের হব। এমন সময় আবারও দাঁড়িয়ে গেলাম। কিছু বলবি? অবন্তীকে কেউ কিছু বলবে না, বলার দরকার নেই। কেন রে, এমন একটা খুশির খবর মেয়েটাকে না দিয়ে পারি? না, দেওয়ার দরকার নেই, সময় হলে জানবে। এখন নিজে থেকে কেউ কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে, বলবো না। আমি আর কিছু না বলে রওনা দিলাম। 30 মিনিট পর অফিসে গেলাম। ম্যানেজারকে সালাম দিলাম। উনি সবকিছু ঠিকঠাক করে দিল। আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমার ডেস্ক দেখিয়ে দিল এবং কাজ বুঝিয়ে দিল। নতুন অফিস, নতুন কাজ, ভালোই লাগছে। কিন্তু বারবার অবন্তীর কথা মনে পড়তে লাগলো। আজকে এতদিন অবন্তী একবার একটা কল দেয়নি। অবন্তী কি নতুন কারোর সাথে? না না, এটা হতে পারে না। বসে বসে ওর কথাগুলো ভাবছি। এমন সময় লিমা এসে একটা টোকা দিল। কি ব্যাপার স্যার, ম্যামের কথা খুব মনে পড়ছে বুঝি? আরে না, তুই কখন আসলি? আসছি তো অনেক আগে, এসে দেখলাম তুই বসে বসে কি নিয়ে চিন্তা করতেছিস। না, তেমন কিছু না। নতুন অফিস,
কেমন লাগছে? ভালোই। কোনো প্রবলেম হলে ম্যানেজারকে বলিস। আচ্ছা, ঠিক আছে। তুই থাক, আমি বাবার সাথে দেখা করে আসি। ওকে, যা। তারপর আবার কাজ করতে লাগলাম, কিন্তু বারবার অবন্তীর কথায় মাথায় ঘুরতে লাগলো। বিকেলবেলা অফিস শেষ করে আয়মানকে কল দিয়ে আসতে বললাম। আয়মান আসলো। দুজনেই একটা রেস্টুরেন্টে গেলাম, কিছু খাবার অর্ডার করলাম। কিরে, তুই তো পুরো চেঞ্জ হয়ে গেছিস। চাকরি পেয়েছিস? হুম। শালা, একবারও বললি না। তোর জন্য সারপ্রাইজ ছিল, এখন তো বলে দিলাম। তা আজকে কয়দিন? আজকে জয়েন করলাম লিমাদের অফিসে। কোন লিমা? আরে, আমাদের কলেজ ফ্রেন্ড লিমা। ও আচ্ছা, ভালো। আমার জন্য একটা দেখ। তুই চাকরি করলে তোর বাবার টাকা কে খাবে? আরে না, আগের মতো টাকা দেয় না। আর আব্বা কি পরিমাণের কিপটে তুই ভালো করে সেটা জানিস। আচ্ছা, দেখবো। তোর ভাবি বউ কেমন আছে? ভাবি বউ মানে? আগে ছিল ভাবি, এখন হয়েছে বউ, দুটো মিলে ভাবি বউ। তুই কোনোদিন ঠিক হবি না। তো কি অবস্থা ওনার? এবার তো অনেক খুশিতে থাকবে, তাই তো? ওকে কিছু জানায়নি। কেন? সবকিছু বললাম। জুয়েল দোস্ত, তোরে আমি আগেই বলেছি কথাটা, এখনো সেম কথাই বলছি। ওই মেয়েটার মধ্যে কোনো একটা ঘাপলা আছে। যেমন? প্রথম তোর ভাই মারা যাওয়ার পর আবন্তি যদি বাসার থেকে চলে যেত, খুব ভালো বিয়ে করতে পারতো না। ওর ভাগ্য ভালো যেহেতু তুই আবার বিয়ে করেছিস। দ্বিতীয়, তোর বাবা মা আবন্তিকে যে পরিমাণে ভালোবাসে, আদর করে, আমার মনে হয় না পৃথিবীতে অন্য এমন আদর পাবে। সবকিছু থাকা সত্ত্বেও আবন্তি তোর সাথে খাটে থাকে না, একসাথে মিশে না। এই থেকেই তো বোঝা যায় ওর মাঝে কোনো এক ঘাবলা আছে। কিন্তু আমি তোকে কোনো অভাবই দেখাইনি, আমি ওর সবগুলো স্বপ্ন পূরণ করেছি। আমার মনে হয় ওর কোনো পুরানো বয়ফ্রেন্ড আছে। আরে না, এটা হয় না। এইটাই হবে, গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। কি করব বল? আম্মু আব্বুর দিকে তাকিয়ে ওকে কিছু বলতেও পারছি না। ও আচ্ছা, কোথায়? ওর বাবার বাসায়। আমার অ্যাক্সিডেন্টের আগে গেছে, এখনো আসেনি। একবারও আসেনি? না, কল করে জিজ্ঞাসা করেনি আমি বেঁচে আছি কি মরে গেছি। তাহলে শিওর ওর কোথাও রিলেশন আছে। দোস্ত, ওকে ফলো করতে পারবি? ওকে করলাম, সমস্যা কোথায়? কিন্তু এটা শিওর যে আবন্তি তোর কাছে থাকবে না। আগে হোক বা পরে হোক, ডিভোর্স দিতেই হবে। তুই না দিলে সে দিবে তোকে। আচ্ছা, তুই ফলো কর। ওকে। আরো কিছু কথা বলে বাসায় চলে আসলাম। এসে ফ্রেশ হলাম, আম্মু রুমে আসলো। কিছু বলবে? হুম। বলো। আব্বু কোথায়? বাইরে গেছে। ও, কি বলবা বলো। মেয়েটা অনেকদিন বাসায় নেই, বাসাটা কেমন যেন খালি খালি লাগছে। যা না বাপ, ওরে নিয়ে আয়। কাকে? অবন্তীকে। ওরে অনেক মিস করছি। তোর আব্বু বলছিল বিকেল বেলা যাবে, কিন্তু আমি দেইনি। আমি বলেছি তুই গিয়ে নিয়ে আসবি। ও নিজে থেকে আসবে, আমি নিয়ে আসতে পারবো না। এটা কেমন কথা? একা একটা মেয়ে কি করে আসবে? আরে আজব, এত রাতে ওকে কেমন করে নিয়ে আসবো? সকাল হোক, আমি গাড়ি পাঠিয়ে দিব, ও চলে আসবে। না, তুই এখন যা, ওরে নিয়ে আয়। মানে কি? এখন নিয়ে আসবো মানে কি? এই রাতের বেলা? তোরে কি বলছি, আজকে রাতেই নিয়ে আসতে হবে। আমি বলেছি তুই এখন যাবি, রাতটা ওখানে থাকবি, কালকে সকালে ওরে নিয়ে আসিস। পারবো না। ঠিক আছে, আমিই যাচ্ছি। আম্মু শোনো, পাগল হয়েছ? এত রাত ওদের বাসে যাবে মানে? যাবই তো। তুই যেহেতু যাবি না, আমি নিজেই গিয়ে আমার মেয়েকে নিয়ে আসবো। আচ্ছা, ঠিক আছে, যাচ্ছি। কি আর করার, ইচ্ছা না থাকা সত্ত্বেও রেডি হয়ে অবন্তিতের বাসা দিকে রওনা দিলাম। 40 মিনিট পর ওর বাসায় গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা বাজে। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর অবন্তীর মা এসে দরজা খুলে দেয়। আমি সালাম দিলাম, তারপর ভিতরে গেলাম। উনি বলল অবন্তী রুমে আছে। আমি অবন্তী রুমে গেলাম। গিয়ে দেখি অবন্তী কার সাথে হেসে হেসে মোবাইলে কথা বলছে। আমাকে দেখে একরকম চোরের মতো হয়ে গেল। তুমি এখানে? কোনো প্রবলেম?
প্রবলেম না, কিন্তু আসতে তো পারমিশন লাগে। নিজের বই রুমে আসবো, সেখানেও পারমিশন? সরি। কেন আসছো? অবাক হয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। আম্মু আব্বু আপনাকে অনেক মিস করছে। এখানে আসলেন তো অনেক দিন হয়েছে, এবার বাসায় চলুন। দেখো, তোমাকে অনেক দিন ধরে একটা কথা বলবো ভাবতেছি, কিন্তু বলা হয়নি। এখন বলেন। দেখো, আমারও তো ইচ্ছে আছে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে। মানে? মানে আমি মাস্টার্স করব, তারপর একটা ভালো জব করব। আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমি চাই না আপনি চাকরি করুন। তোমার চাওয়া না চাওয়ায় আমার কিচ্ছু যায় আসে না। আপনি এগুলো কি বলছেন? তুমি আমার জন্য অনেক করেছো। তোমার ফ্যামিলিতে থাকা মানে তোমার করুণায় থাকা, কিন্তু আমি কারো করুণা নিয়ে থাকতে চাই না। করুণা করছি মানে? স্বামী হিসেবে এগুলো আমার দায়িত্ব। কিন্তু আমি তোমাকে কখনো স্বামী হিসাবে মানতে পারবো না। আপনি এতদিন পর এগুলো কি বলছেন? আমারও তো একটা ভবিষ্যৎ আছে। আপনি কি বলতে চাইছেন, ক্লিয়ার করে বলুন। দেখো জুয়েল, আমি তোমার সাথে এইভাবে থাকতে পারবো না। আব্বু আমাকে কি বলে বোঝাবেন? ওনারা কি আপনাকে নিজের মেয়ের চেয়েও কম কিছু করেছে? দেখো, আমি এত কিছু বুঝি না, আমি জাস্ট মুক্তি চাই। তোমার সাথে আমার যায় না। যায় না মানে? মানে তোমার এই টানাটানির সংসারে আমি থাকতে পারবো না। যে টাকা বেতন পাও তা দিয়ে কিছুই হবে না। টাকায় কি সব? টাকায় সব। কয়টা ইচ্ছা পূরণ করেছো আমার? কয় টাকা হাত খরচ দাও আমাকে? কয়বার শপিং এ নিয়ে গেছো আমাকে? বিয়ের পর থেকেই তো এইভাবে রাখছো। লজ্জা করে না আবার নিজেকে স্বামী বলে দাবি করতে? আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, আর কি করব? আমি এত কিছু বুঝি না। তার মানে আপনি যাবেন না, এই তো? হুম। আমি আর কোনো কথাই বললাম না। অবন্তিতের বাসা থেকে বেরিয়ে গেলাম। কাউকে কিছু বললাম না। এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আব্বু আমাকে যদি জানায় তাহলে ওনারা অনেক কষ্ট পাবে। আর কিছুদিন দেখি, পরে না হয় সময় করে সব ওনাদের জানিয়ে দেব। আইমানকে কল দিলাম, আজ রাতে ওর সাথেই থাকতে হবে, কারণ এত রাতে বাসায় যাওয়া ঠিক হবে না। আইমান বলল ওদের বাসায় যাওয়ার জন্য। যেতে যেতে ভাবতে লাগলাম, অবন্তীর জন্য আমি এত কিছু করলাম, অথচ সে একটা মুহূর্তে সবকিছু ভুলে গেল। তাহলে দুরাতে সে আমার সাথে ঘুমিয়েছে, ওটাও বা কেন করলো? আমি আব্বু আম্মুকে কি বলবো? ওনারা তো অবন্তীকে না পেলে মরে যাবে। অবন্তী এত বড় বিশ্বাসঘাতকতা করবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। ভাবতে ভাবতে আইমানদের বাসায় চলে গেলাম। কলিং বেল দিলাম। কিছুক্ষণ পর আইমান বেরিয়ে আসলো। জুয়েল, এসেছিস? হুম। আয় ভিতরে আয়। আমি ভিতরে গেলাম, ওর আম্মুকে দেখে সালাম দিলাম। আরে জুয়েল যে, কতদিন পর আসছো, কেমন আছো বাবা? জি আন্টি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আছি বাবা, বয়স হয়ে গেলে যা হয় আর কি। জুয়েল, তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, সবাই ভালো। আর কিছু কথা না বলে আইমানের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সবেমাত্র বসলাম, আন্টি এসে ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ করে আবার আইমানের রুমে গেলাম। খাটে আমি আর আইমান পাশাপাশি শুয়ে আছি। এমন সময় আইমান বলল, জুয়েল, এ জুয়েল। হুম, বল। কি হয়েছে এবার বল। অবন্তীর কথাগুলোকে বললাম। তোকে আমি আগেই বলেছি, মেয়েটার মধ্যে কিছু একটা ঘাপলা আছে। দোস্ত, আমার মাথায় কিছু আসছে না। অবন্তী আমার সাথে এমন করবে আমি ভাবতেই পারিনি। দেখ জুয়েল, তোকে আমি আগেও বলেছি, এখনো বলছি, ওই মেয়েটার সাথে তোর কিছুই হবে না। তুই ওকে ডিভোর্স দিয়ে দে। ধুর, তোর কাছে এছাড়া কি অন্য কোনো কথা নেই? সারাদিন শুধু ডিভোর্স ডিভোর্স করিস। ওকে ডিভোর্স দিলে আব্বু আম্মুকে কি বলবো বোঝাবো? আমি নিজেই বা কিভাবে থাকবো বল? দেখ জুয়েল, আবেগ দিয়ে তো আর জীবন চলে না। আবেগ আর বাস্তবতা এক না। আবেগ দিয়ে জীবন চলবে যদি চালাতে পারিস। ও তো তোকে এখনো মেনে নিচ্ছে না, ফ্লোরে ঘুমাতে হয় তোকে। দেখ, ফ্লোরে ঘুমালে সমস্যা নেই। আমি চাই অবন্তী আমার সাথেই থাকুক, আব্বু আম্মুর মেয়ে হয়ে থাকুক।
কিন্তু জুয়েল, আবন্তি তো তোকে ভালোই বাসে না। ও না বাসুক, আমি তো অবন্তীকে ভালোবাসি। অবন্তী কেন আমাকে ভালোবাসে না সেটাও আমি জানি না। কেন? কারণ অবন্তী ভাইয়াকে কি পরিমাণ ভালোবাসতো তোকে আমি বলে বোঝাতে পারবো না। ভাইয়ের সাথে বিয়ের পর অবন্তী আমাকে ভাইয়ের মতোই দেখেছে। সে হুট করে আমাকে বিয়ে করে সে তো আর স্বামীর মর্যাদা দিতে পারবে না। সেটা অবন্তী কেন, পৃথিবীর কোনো মেয়েই পারবে না। ভাইয়া মারা যাওয়ার পর থেকে অবন্তী ঠিকমতো খেত না, ঘুমতো না, শরীরের প্রতি কোণে কেয়ার ছিল না। কারণ অবন্তীর মনটা পাথর হয়ে গেছে। যেদিন ওই পাথরের ফুল ফুটবে সেদিন অবন্তী জুয়েলকে মেনে নেবে। আমিও সেদিনের অপেক্ষায় বসে আছি। আমি কোনোদিনও অবন্তীকে কোনো ব্যাপারে জোর করিনি, আর এখনো করব না। কিন্তু আবন্তি তো তোকে বলেই দিয়েছে মেনে নেবে না। সেটাই তো বুঝতে পারছি না, হঠাৎ করে অবন্তীর কি হলো। হাসপাতালে গিয়েও আমাকে জড়িয়ে ধরে কান্না করছিল, তারপর কিছু একটা চিন্তা করে ছেড়ে দিয়েছে। আচ্ছা দোস্ত, কিছু মনে না করলে একটা কথা বলতাম। বল, মনে করার কি আছে? আবন্তির কি কারোর সাথে রিলেশন আছে বা ছিল? আমার জানা মতো নেই, কারণ অবন্তীর আম্মু বলেছিল অবন্তীর কি কোনো ছেলে ফ্রেন্ডসই নেই। সে জায়গায় বয়ফ্রেন্ডের সাথে কোনো প্রশ্নই আসে না। তো তুই এখন কি করবি? তোর আব্বু আম্মুকে বলে দিবি ওর ব্যাপারে? এখন না, আরো কিছুদিন দেখি। এখন বলে দিলে ওনারা অনেক কষ্ট পাবে। জুয়েল, আমার মাথা ঘুরছে। তুই তোর আব্বু আম্মুকে বলবি না আর নিজেও কিছু করবি না, তাহলে কি করবি? আমার মনে হয় এখানে বিশাল একটা রহস্য আছে যেটা আমি জানি না। তো কি করবি এখন? দোস্ত, তোকে একটু সহ্য করতে হবে। কি? দেখ, আমি তো অফিসে চলে যাব, সারাদিন ওখানেই থাকতে হবে। তুই তো ফ্রি আছিস। তুই যদি অবন্তীকে ফলো করতিস যে ও কি করে, কার সাথে যায়, তোর বাইক আছে, সমস্যা হবে না। প্রয়োজনে আমি তোর তেলের টাকা দিয়ে দেব। এ হারামি, তুই পাগল হয়েছিস? তোর কাছে আমি টাকা নেব? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি সব করতে রাজি আছি। থ্যাঙ্কস দোস্ত। তাহলে কালকে থেকে ওকে ফলো কর, আমি তোর অবন্তীর বাসায় দেখিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, ঘুমা এখন। তারপর এক পাশে শুয়ে গেলাম। ঘুম আসছে না, বারবার অবন্তীর কথাই মনে পড়তে লাগলো। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়মান আর আমি বাইক নিয়ে বের হলাম। আয়মানকে অবন্তীদের বাসা দেখিয়ে আমি অফিসে চলে গেলাম। কাজ করতে লাগলাম, আর আয়মানকে বারবার কল দিয়ে জিজ্ঞাসা করতে লাগলাম, কিন্তু কোনো খবরই নেই। অফিস শেষ করে বাসায় গেলাম। আব্বু আম্মু আমার উপর ফায়ার হয়ে আছে। কিরে, তুই একা কেন? আমার মেয়ে কোথায়? আসেনি। আসেনি? তুই কালকে ওর সাথে ঝগড়া করে চলে আসছিস কেন? কি, তোমাদের এসব কথা বলেছে? তুই কি ভাবছিস অবন্তীর সাথে আমাদের কথা হয় না? অবন্তীই আমাদের বলেছে। কি বলবো বুঝতে পারছি না। কালকে কোথায় ছিলি? আয়মানদের বাসায়। অবন্তী তোর কি বলেছে? আরো কিছুদিন ওখানে থাকবে। যা গিয়ে ফ্রেশ হয়ে আয়। যাক বাবা, বেঁচে গেলাম। মনে হচ্ছে আমাকে রিমান্ডে দিয়েছে। শালা অবন্তী আব্বু আম্মুকে কি বুঝিয়েছে কে জানে, আমার সাথে এরকম করলো আর আব্বু আম্মুর সাথে অন্যরকম। বুঝলাম না। যাই হোক, খেয়ে দিয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ঘুম থেকে উঠে রেডি হয়ে অফিসে চলে গেলাম। এভাবে 2 দিন কেটে গেল। অবন্তীর সাথে আমার কোনো যোগাযোগ হয়নি। সেও আমাকে কোনো কল বা মেসেজ দেয়নি। একদিন অফিসে কাজ করছি, 10:30 বাজে। এমন সময় আয়মান কল দিল। হ্যালো জুয়েল। বল। তুই কোথায়? অফিসে। তুই কোথায়? আমি তো আবন্তীর বাসার সামনে। কোনো খবর পেয়েছিস? এই মাত্র একটা আবন্তীর বাসার সামনে গাড়ি আসলো, আর ওইটাতে আবন্তী উঠে চলে যাচ্ছে। গাড়ি তোকে দেখেছিস? না, দেখা যাচ্ছে না। আচ্ছা দোস্ত, তুই গাড়িটা ফলো কর, কি হয় আমাকে জানা। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিল। আমি একটু টেনশনে পড়ে গেলাম। অবন্তী কার সাথে ঘুরছে? 11:20। আয়মান আবার কল দিল। জুয়েল। বল। ঘটনা তো কিছুই বুঝলাম না। কেন, কি হয়েছে? তোর আবন্তী তো লিমার সাথে। কোন লিমা? আরে বেটা, আমাদের ফ্রেন্ড, তোর বসের মেয়ে। অবন্তী তো লিমার কথা শুনতে পারে না।
জানি তোর বিশ্বাস হবে না, আমি ছবি পাঠাচ্ছি, তুই দেখ। আমার কাছে নর্মাল মোবাইল। আচ্ছা, বিকেলবেলা দেখা করিস। ঠিক আছে। আজকে অবন্তী লিমার সাথে কি করে? আমি কেমনে বলবো, তুই লিমাকে জিজ্ঞেস করিস। আচ্ছা, তুই আরেকটু ফলো কর। ওকে। আমি বিকেলে তোর সাথে দেখা করব। ওকে। কল কেটে দিল। কাজ শেষ করে বিকেলবেলা আয়মানের সাথে দেখা করলাম। আয়মান ওর মোবাইলে তোলা ছবিগুলো আমাকে দেখাতে লাগলো। আসলেই তো এটা যেটা লিমা, কিন্তু অবন্তী লিমার নাম তো শুনতেই পারে না। আমাকেও কয়েকবার হুমকি দিয়েছে যাতে লিমার সাথে দেখা না করি, কিন্তু এখন দেখছি সে নিজেই লিমার সাথে হাত ধরাধরি করছে। কাহিনী তো একটা আছে যেটা আমি জানি না, কিন্তু আমাকে এইভাবে বসে থাকলে চলবে না। এই কাহিনীটা কি সেটা বের করতেই হবে। এই জুয়েল, কি ভাবছিস? দুজন একসাথে কি করে সেটা? লিমাকে জিজ্ঞেস কর, তাহলে কাহিনী বুঝে যাবি। কিন্তু লিমা কি আমাকে বলবে? বলবে না কেন? অবশ্যই বলবে। না রে, লিমার পেট থেকে সহজে কথা বের করা হয় না। ওকে ইমোশনাল করে বের করতে হবে। কিন্তু কিভাবে? কিছু একটা চিন্তা কর। দেখি। আচ্ছা, এখন কল দেব? তুই পাগল হয়েছিস? এখন দিলে কিছুতেই বলবে না। তোর সাথে যখন দেখা হবে সিস্টেমে, তখন জিজ্ঞেস করে নিবি। আচ্ছা, ঠিক আছে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে গেলাম। খাওয়া দাওয়া করে বসে বসে ভাবতে লাগলাম আসলে অবন্তী কি করতে চাচ্ছে। দুদিন পর আমি অফিসে কাজ করছি। এমন সময় লিমা আমার ডেস্কে আসলো। কি রে জুয়েল, কি খবর? ভালো না রে। কেন, বউয়ের জন্য খারাপ লাগছে বুঝি? এই তো ভোগেননি, মুখ দিয়ে আসল কথা বের করে দিয়েছে, বাকি কথাগুলো বের করেনি। নারী তো বউয়ের জন্য না। তাহলে আমি আর বেশি দিন বাঁচবো না রে। তুই এগুলো কি বলিস? পাগল হলি নাকি? সত্যি বলছি, ডাক্তার বলেছে আর বেশি দিন নেই। এই, তোর শরীর ঠিক আছে তো? দোস্ত, আমি তো চলে যাব। যাওয়ার আগে একটা রিকোয়েস্ট রাখবি প্লিজ? তুই কি বলতেছিস এগুলো? আমার মাথা ঘুরতেছে। তোকে তো দেখে ভালোই মনে হচ্ছে। না রে, বল আমার রিকোয়েস্টটা রাখবি কিনা। কি রিকোয়েস্ট বল। এই তো লাইন এসেছে। অবন্তীর সাথে আমার কি চলছে বলবি? মরার আগে জানতে চাই। চুপ করে আছি। কি হলো বল। তুই কিভাবে জানিস? তোর সাথে যখন আমি মাহির বিয়েতে এসে এসে কথা বলছিলাম, তখন অবন্তী এসে আমার হাত ধরে কান্না করতে লাগলো আর বলল যাতে তোর সাথে না মিশি। তো তুই কি বললি? আমি বলেছি তুই আর আমি জাস্ট ফ্রেন্ড, আর কোনো সম্পর্ক নেই। অবন্তীকে রাগানোর জন্য আমরা বিয়েতে এমন করেছি। এরপর থেকে আমার আর অবন্তীর মাঝে ভালো একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। আমরা এখন একে অন্যকে তুই করে ডাকি। তো আমাকে বলিসনি কেন? অবন্তী বলতে নিষেধ করেছে, তোকে নাকি শাস্তি দেবে। কি শাস্তি? তুই যাতে অন্য মেয়ের সাথে আর জীবনেও কথা না বলিস। আমি যেখানে চাকরি পেয়েছি সেটাও কি বলে দিয়েছিস? তুই জয়েন করতে আসার আগেই ওরে বলে দিয়েছি, আর সে তোর আব্বু মুখে জানিয়ে দিয়েছে। তার মানে আমি বলাটাকে আব্বু আম্মু আর অবন্তী জেনে গেছে? আচ্ছা, এখন আমাদের মধ্যে একটু ঝামেলা চলছে, তুই সেটা জানিস? জানাবো না কেন? আর বুদ্ধি দিয়েই তো অবন্তী এগুলো করতেছে। তার মানে এসবের মধ্যে তুইও আছিস? রে দোস্ত, আমি অনেকবার না করেছি, কিন্তু অবন্তী আমাকে কিছুতেই ছাড়েনি, তাই করতে বাধ্য হলাম। কিন্তু আসল কথা কি জানিস? কি? অবন্তী তোকে অনেক ভালোবাসে। কচু পাশে ও জীবনে আমাকে মেনে নেবে না। নিবে দেখিস। আচ্ছা, এবার বল তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তুই না একটু আগেই বললি তুই আর বেশি দিন নেই। আরে ফকিন্নি, এটা মিথ্যে ছিল। তোর পেট থেকে আসল কথা বের করার জন্য এমন করেছি। কি তুই এটা করতে পারলি? তুই যদি পারিস, আমি কেন পারবো না? দাঁড়া, আমি অবন্তীকে সব বলে দেব। বলে দে, তাতে তুই বাস খাবি, আমার কি? দূর, আমি তোদের কারোর সাথে নাই। মনু মেনুর কাছে ছিপে আটকেছে, বের হওয়ার সুযোগ নেই। বেশি চালাকি করলে এই অবস্থায় হবে। আমি আর এসবের মধ্যে নাই। তুই আগে ছিলিস, এখনো আছিস, এন্ড আগামীতেও থাকবি। শোন, আবার কি? আমি আর তোকে
কোনো ইনফরমেশন দিব না। তুই এত হারামি আগে জানতাম না। আরে আগে কথা শোন। বল। আমি যে সবকিছু জেনে গেছি, অবন্তী যাতে না জানে। আমি ওরে বলে দেব। ওকে বলিস আমি অবন্তীকে বলবো লিমাই নিচে এসে আমাকে সত্যি কথা বলে দিয়েছে। তখন অবন্তীর পক্ষ থেকে খুব সুন্দর আর সাজানো একটা বাজ খাবি। সে অবন্তীকে কিছু বলবি না। আচ্ছা। লিমা চলে গেল। আমি চেয়ারে হেলান দিয়ে বসলাম। এবার একটু শান্তি আসলো। শালা অবন্তীর জীবনটা শেষ করে দিল। কোথায় এসে আমার সাথে রোম্যান্স করবে, সেটা না করে উল্টো আমাকে বাঁচতে জন্য উঠে পড়ে লেগেছে। বালিকা, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। জুয়েল কি জিনিস এবার ভালো করে টের পাবে। আইমান হারামিকে কল দিয়ে আসার জন্য বললাম, দেখা করব। সন্ধ্যার সময় আসলো। আইমানকে সবকিছু বললাম। আইমান তো পুরো টাস্কে খেয়ে বসে আছে। আরে কি বলিস? সত্যি। আবন্তীর দিকে তাকালে তো কিছুই মনে হয় না। নিষ্পাপ একটা মেয়ে, কিছুই জানে না, ভাজা মাছ উল্টো খেতে জানে না, কিন্তু ওর ভিতরে এত প্যাচ। দাঁড়া, আমি ওর পেঁয়াজ বের করছি। একটা জিনিস আমার মাথায় আসছে না। কি? আবন্তী তোরে হঠাৎ শাস্তি দিতে যাবে কেন? আমি জানি না, সেখানে হয়তো কোনো রহস্য আছে। দেখ এবার কি হয়। দোস্ত আমি চাই, কালকে দেখা করব। কোথায় যাবি? এখন বাসায় যাব, রেডি হয়ে অবন্তীদের বাসায় যাব। আবন্তীদের বাসায় কেন? তুই এখনো ছোট, বুঝবি না কিছু। আরো বড় হয়ে নে, তারপর নিজে নিজে সবকিছু বুঝে যাবি। আইমান আবুলের মতো তাকিয়ে রইল। আমি বাসায় চলে গেলাম। ফ্রেশে আপুর কাছে আসলাম। কোথাও যাবি নাকি? কোথায়? তোমার বেয়াই মশাইয়ের বাসায়। এত রাতে ওখানে কেন? কেন যেতে পারি না? পারবি না কেন? শ্বশুর বাড়ি মধুর হাড়ি, যখন ভালো লাগে তখন যাবি। এখন কি অবন্তীর কথা খুব মনে পড়ছে? আরে এগুলো কি বলো, ধুর, যাবই না। বাবা বসে বসে হাসছে। আমি রান্নাঘরে গেলাম। আম্মুকে বলে বেরিয়ে গেলাম। 30 মিনিট পর অবন্তীদের বাসায় গেলাম। কলিং বেলে চাপ দিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়। তাকিয়ে দেখি অবন্তীর আম্মু। আমাকে দেখেই মোটামুটি একটা টাস্কি খেল। খাওয়ারই কথা, যেখানে জুয়েলকে বলতে বলতে আসে না, সেখানে নিজে থেকে এসে হাজির, তাও আবার রাতের বেলা। আরে জুয়েল, আসো বাবা আসো। আমি সালাম দিয়ে ভিতরে গেলাম। অবন্তীর বাবা বসে বসে টিভি দেখছে। আমাকে দেখে উঠে দাঁড়ালো। আমি ওনার সাথে কৌশল বিনিময় করলাম। অবন্তী রুমে আছে, যাও। যাব, এখন না, একটু পর। তাহলে বসো, গল্প করি। আমি ওনার পাশে গিয়ে বসলাম। বাবা মায়ের কথা জিজ্ঞাসা করলো। চাকরি কি খবর সেটাও জিজ্ঞাসা করলো। আমিও ওনার পাশে বসে সবকিছুর উত্তর দিচ্ছি। কিছুক্ষণ পর অবন্তী আসলো। আমাকে দেখে ভূত দেখার মতো অবাক হয়ে দাঁড়িয়ে রইল। আমিও আর পাত্তা না দিয়ে আবার শ্বশুরের সাথে গল্প করতে লাগলাম। একসাথে খেয়ে আমি অবন্তী রুমে চলে গেলাম। একটু পর অবন্তী আসলো। কি ব্যাপার, তুমি এখানে আসছো কেন? সেটা আপনাকে কেন বলবো? আজব তো, আমার রুমে এসে শুয়ে আছো, অথচ আমাকে বলবে না। আমি আমার বউয়ের রুমে আসছি, আপনার সমস্যা কোথায়? জুয়েল, এসবের মানে কি? মানেটা খুব সোজা। আমি আমার বউয়ের কাছে আসছি, আর বউয়ের সাথেই থাকবো। দেখো জুয়েল, ভালো হবে না কিন্তু। আমি কিন্তু চিৎকার করব। তো করেন, দেখি কে আসে। অবন্তী একটু ভয় পেল। তারপর আমার একটু সামনে আসলো। জুয়েল, তুমি সত্যি করে বলো তো, কেন আসছো? কে একজনকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে ছাড়া থাকতে পারছি না, তাই চলে আসলাম। অবন্তী কিছুক্ষণ আমার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর আমার পাশে এসে বসলো। কাকে ভালোবাসো? যে এখন আমার পাশে বসে আছে। অবন্তী চোখে পানি টলমল করছে। আমি ওর একটা হাত ধরে বললাম, আমি কি এতই বাজে, এতটাই খারাপ যে আপনি আমাকে মেনে নিতে পারছেন না? চুপ করে আছি। এটা ঠিক যে আপনি কখনো আমাকে মন থেকে মেনে নেবেন না। আবার এটাও জানি কোনো এক কারণে আপনি আমাকে শাস্তি দিতে চেয়েছেন, কিন্তু এমন শাস্তি দিচ্ছেন আর একটু হলে তো আমি এই পৃথিবী থেকে ছেড়ে। কথাটা শেষ করাটাকে মুখে হাত দিয়ে বলল, না প্লিজ, এগুলো ভুলেও মুখে আনবে না।
একজনকে হারিয়ে ফেলেছি, আর কাউকে হারাতে চাই না। এইসব কিছুর জন্য আমি অনেক অনেক সরি। তো কেন এমন করলেন আমার সাথে? আমার দোষটা কি ছিল? তুমি যখন মাহির বিয়েতে লিমার সাথে হেসে হেসে কথা বলতেছিলে, সেটা দেখে আমার ভিতর একটা মোচড় দেয়। মনে হলো আমি খুব দামি একটা জিনিস হারিয়ে ফেলতেছি। তোমার আড়ালে আমি লিমাকে সব বলি, তখন উনি হাসি মুখে সব বলে দেয়, যেটা তোমার আর ওর প্ল্যান ছিল। তবুও আমার মনে একটা ভয় ছিল যে তোমাকে যদি কেউ নিয়ে যায় বা তুমি যদি অন্য কারো হয়ে যাও, সেজন্য আমি রাতে তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম। সেটা না হয় বুঝলাম, কিন্তু আমার অ্যাক্সিডেন্ট হওয়ার পর একবারও জানি কেন? গিয়েছি সেটা তুমি দেখার আড়ালে। তুমি যখন ঘুমে থাকতে তখন যেতাম, আব্বু আম্মুর সাথে কথা বলে তোমার মাথায় হাত বুলিয়ে দিয়ে আবার চলে আসতাম। কিন্তু তো নাটক করার মানে কি? জুয়েল, তুমি যখন চাকরিটা পাইছো তখন আমি কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। কিন্তু দুঃখের বিষয়, তুমি তোমার চাকরির ব্যাপারে কিছুই বলনি, উল্টো লিমাই আমাকে বলেছে। তখন বলিনি ঠিক আছে, কিন্তু বাসায় এসে তো বলতাম। আমি ভাবছিলাম মিষ্টি কিনে নিয়ে গিয়ে আব্বু আম্মু আর আপনাকে একসাথে খবরটা দিব। সেটা না হয় ঠিক আছে, কিন্তু একবার কল করে বললে কি এমন ক্ষতি হয়ে যেত? ক্ষতি হতো না, ইচ্ছা ছিল বাসায় গিয়ে বলবো। আচ্ছা, সেদিন রাতে তাহলে আমাকে এত অপমান করলেন কেন? জুয়েল, আমি জানি তুমি অনেক ভালো, তোমাকে হার্ট করার মতো কোনো কথা আমার কাছে ছিল না, তাই সেদিন আবল তাবল কি বলছি নিজেও জানি না। তো কেন বললেন? তোমার ভাইয়া যখন ছিল তখন আমাদের মাঝে খুব ভালো একটা সম্পর্ক ছিল, কিন্তু তুমি প্রতিদিন কাজ থেকে এসে ফ্লোরে ঘুমিয়ে যেতে। আপনি তো বলেছেন আপনি আমাকে মেনে নিতে পারবেন না, সেই জন্য তো ফ্লোরে থাকতাম। জুয়েল, জানো তোমার ভাইয়াকে এত ভালোবেসেছিলাম যে তোমার ভাইয়ার জায়গায় অন্য কাউকে কোনোদিন কল্পনাও করতে পারি না, তাই তোমাকে কথাগুলো বললাম। কিন্তু সত্যি কথা হচ্ছে, এইভাবে তো আর লাইফ যায় না। তো আমাকে বলতেন। সব কথা মুখে বলতে নেই, কিছু কথা বুঝে নিতে হয়। তুমি যদি ফ্লোরে না থেকে খাটে থাকতে, আমি কি কিছু করতে পারতাম? সেটা না হয় পারতেন না, কিন্তু পরে বলতেন সব পুরুষ সমান, শুধু মেয়েরাই সাথে থাকতে চায়। মোটেও না। তো এত কিছু করার কারণটা কি? দেখলাম। কি দেখলেন? আমার বরটা আমাকে ভালোবাসে কিনা। তাই নাকি? তো কি রেজাল্ট পেলেন? সেটা জানি না, তবে এটা মনে হচ্ছে পৃথিবীর ভাগ্যবতী নারীদের মধ্যে আমি একজন, যে তোমার ভাইয়ার মতো শেলেকে পেয়েছি। নিজের বাবা মায়ের চাইতেও 3 গুণ ভালো শ্বশুর শাশুড়ি পেয়েছি। আর সেরা ভাগ্যবতী এই জন্য সবশেষে তোমাকে পেয়েছি। কি বলবো বুঝতে পারছি না। খুব ভালোবাসি তোমায়, বলে বোঝাতে পারবো না। কিন্তু আপনি যে বলেন অন্য কোনো মেয়েকে বিয়ে করতে, আমি তো আয়মানকে বলে দিয়েছি অন্য একটা মেয়ে খুঁজতে। ওই কি বললে তুমি? খুন করে ফেলবো। কেন? আপনি তো বললেন। আমি বললেই কি করতে হবে? আপনার আবদার কি না রেখে পারি? খুব ভালোবাসি তোমায়, পারবো না তোমাকে ছাড়া থাকতে, পারবো না তোমাকে অন্য কারো হতে দিতে। ভাবছি আপনাকে এখন কি বলে ডাকবো, ভাবি নাকি অবন্তী? মায়ের খাবা কিন্তু। ভাবি কেন ডাকবে? আচ্ছা, মাঝে মাঝে ভাবিও ডাকিও। ভাবি ডাক শোনার মাঝেও অন্যরকম একটা আনন্দ আছে। ও তাই নাকি? বাট একটা শর্ত আছে। কি সেটা? আজ থেকে আপনি নয়, তুমি করে বলতে হবে। কিছুক্ষণ চুপ করে রইলাম। এই জুয়েল, চুপ করে আছো কেন? ভাবছি। কি ভাবছো? আব্বু আমার ইচ্ছেটা পূরণ করব, আজ থেকে কার্যক্রম শুরু করবো কিনা সেটাই ভাবছি। কোন ইচ্ছা? এই যে নাতি নাতনির ইচ্ছেটা। অবন্তী লজ্জায় লাল হয়ে গেল, তারপর বলল, এই একদম ফাজলামো করবে না। ফাজলামো করি তাই না? এই কথা বলে অবন্তীর হাতটা ধরে একটা টান দিলাম।
অবন্তী নিজেকে কন্ট্রোল করতে না পেরে আমার বুকে এসে পড়ল। এই জুয়েল, শোনো। বলো। তোমার না অনেক ইচ্ছা ধুমধাম করে বিয়ে করা? ছিল, বাট এখন বলে লাভ কি? বলে লাভ আছে, আমাদের বিয়েটা আবারও হবে, আর সেটা তোমার ইচ্ছা মতোই। অনেক টাকা লাগবে, কিন্তু পাবো কোথায়? সেটা তুমি জানো, বাট যদি বিয়ের অনুষ্ঠান না হয় তাহলে আমি তোমাদের বাসায় যাব না, আর আমাকে টাচও করতে দিব না। এটা কেমন কথা? যেটা বলেছি সেটাই হবে। আরে দূর, এই মুহূর্তে টাকা কই পাবো? আর আব্বু আম্মুকে কি বলবো? আচ্ছা, আব্বু আম্মুকে বোঝানোর দায়িত্ব আমার। আচ্ছা, দেখি কি করা যায়। দেখো, আর এখন নিচে থাকবা। মানে সবকিছু তো ঠিক, আবার নিচে কেন? কোনো কিছুই ঠিক নেই বলছি না। অনুষ্ঠান ছাড়া, তোমার মনের আশা পূরণ হওয়া ছাড়া খাটে উঠতে দিব না। এটা কোনো কথা? নিচে থেকে থেকে আমার সমস্যা হয়ে গেছে। প্লিজ আজকে অন্তত উপরে থাকতে দাও। ওকে দিব, বাট একটা শর্ত আছে। আবার কি শর্ত? আমাকে টাচ করতে পারবে না, দুজনের মাঝখানে কোল বালিশ থাকবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তারপরও উপরে থাকি। ওকে, ওই পাশে গিয়ে শুয়ে পড়ো। আপনি ঘুমাবেন না? বলছি না তুমি করে বলতে। ও সরি। তুমি ঘুমাও, আমি পরে ঘুমাবো। কি আর করার, মাঝখানে একটা কোলবালিশ দিয়ে ঘুমিয়ে গেলাম। আমি আবার সবসময় কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমাই। রাতের বেলা মনে হচ্ছে কোলবালিশ নাড়াচাড়া করছে, কিন্তু কোলবালিশ এত নরম কিভাবে হয়? আস্তে করে তাকিয়ে দেখি কোলবালিশ নিচে পড়ে আছে, আর অবন্তী আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। এর জন্য তো বলি কোলবালিশ এত নরম কেন। এটা যে আসল কোলবালিশ। যাই হোক, আমিও কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠলাম কারোর মিষ্টি হাসি দেখে, বা ভেজা চুল দেখে আবারও ক্রাশ খেলাম। উঠে ফ্রেশ হয়ে নিলাম, তারপর নাস্তা করে আবার রুমে এসে অফিসের জন্য রেডি হব। এমন সময় অবন্তী রুমে আসলো। এই, তুমি কি এখন চলে যাবে? আচ্ছা, সাবধানে যেও, আর যাওয়ার পর আমাকে একটা কল দিও। ওকে? ওকে। ওটা কি দেখেন তো? কোনটা? এ কথা বলে আমি যেদিকে ইশারা করছি অবন্তী সেদিকে তাকালো, আর আমি এই সুযোগে ওর গালে একটা ভালোবাসার স্পর্শ রেখে দিলাম। অবন্তী একদম লজ্জায় লাল হয়ে গেল। এটা কি করলে? কোনটা? এই যে এক্ষুনি দিলে। আমার বউকে আমি দিয়েছি, আপনার সমস্যা কোথায়? অবন্তী হাসতে শুরু করলো। এই রাতে আসবো? জি না মশাই, আপনি আর এই বাসায় আসবেন না। আবার বিয়ের জন্য প্রিপারেশন নেন। নতুন বউ সেজে আপনাদের বাসায় যাব, তখন পেট ভরে আদর করিয়েন। এর আগে যাতে আপনার চেহারাও না দেখি। আমাকে ছাড়া থাকতে পারবে? না পারার কি আছে? এই, তুমি বকবক না করে অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আমি আব্বু আম্মুকে আবার বলে দিব। ওকে। অবন্তীর কাছ থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে গেলাম। আজকে অন্যরকম ভালো লাগা কাজ করছে। তারপর অফিসে চলে গেলাম। সারাদিন অফিসে কাজ করলাম। এর মধ্যে বেশ কয়েকবার অবন্তীর সাথে কথা হলো। বিকেল বেলা আয়মানকে কল দিয়ে আসতে বললাম। ওর সাথে দেখা করে কিছুক্ষণ আড্ডা দিলাম। অবন্তীর কথাগুলো বলতে লাগলাম। যাক, বাচ্চা গেলাম। জানিস জুয়েল, আমি কত টেনশনে ছিলাম। আরে আমিও তো অনেক টেনশনে ছিলাম যে অবন্তী আব্বু আম্মুকে ছাড়া কিছুই বোঝে না, সে কি করে থাকবে আম্মুকে ছাড়া। সেটাই। যা হোক, সবকিছু মিটমাট হয়ে গেছে। না রে, আরো বড় একটা প্যারায় ফেলেছে আমাকে। আবার কি? আমাদের বিয়ের তো কোনোদিন অনুষ্ঠান হয়নি, আবার অনেকেও জানে না। তাই অবন্তী চাইছে বড় করে অনুষ্ঠান করে ওকে আবার নতুন করে বউ সাজিয়ে নিয়ে যেতে। ভালো তো, তোরও তো ইচ্ছে ছিল ভালোভাবে বিয়েটা করা। ইচ্ছে তো ছিল, কিন্তু এখন টাকা কোথায় পাবো? অনেক টাকার দরকার। টাকা তো লাগবেই, টাকা ছাড়া কিছুই হবে না। আগামী 1 বছর টাকা জমাতে হবে যদি অনুষ্ঠান করতে চাই। এই না, এটা পসিবল না।
কি 1 বছর আবন্তীকে ওর বাবার মায়ের বাসায় রেখে দিবি? এটা কিছুতেই হয় না। সেটাই তো ভাবছি। জুয়েল, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি? তোর অফিস থেকে লোন নিয়ে নে, তাহলে তোর বেতন থেকে প্রতি মাসে কিছুটা কেটে নেবে। এটা করে তোর উপর বেশি প্রেসার পড়বে না। জয়েন করেছি অল্প কিছুদিন হলো, এখন কি লোন দেবে? পুরাতন চাকরিজীবী ছাড়া তো লোনই দেয় না। এই বেটা, তুই লিমার সাথে কথা বল, দেখ না কিছু একটা হয় কিনা। দেখি। এরপর আর কিছু কথাবার্তা বলে বাসায় চলে আসলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোফার রুমে গেলাম। আব্বু বসে টিভি দেখছে, আমি গিয়ে বাবার পাশে বসলাম। কিরে, কি অবস্থা? চাকরি কেমন চলছে? এই তো ভালোই। আমার মেয়ে কেমন আছে? ভালো। তোমাদের সাথে কথা হয়নি? সব সময় হয়। তুই নাকি মহা ধুমধামে বিয়ে করতে চাস? এগুলো কি বলো? লজ্জায় আমার অবস্থা শেষ। ঠিকই তো বললাম, তোর নাকি সেই ছোটবেলা থেকে স্বপ্ন মহা ধুমধাম করে বিয়ে করবি। এখন আবার সেই ইচ্ছাটা জেগে উঠেছে। ধুর, এখানে বসবই না। আমি উঠে চলে গেলাম। বাবা বসে বসে হাসছে। আমি আম্মুর কাছে গেলাম। আম্মু রান্না করছে। কি রে, বাবার কাছ থেকে চলে আসলি কেন? আরে ধুর, আব্বু শুধু উল্টোপাল্টা কথা বলে। ঠিকই তো বলেছে। আম্মু তুমিও বলছো? ধুর। আমি রুমে গেলাম। রুমে বসে রইলাম। চারপাশে যেন অবন্তীর স্মৃতিগুলো ছড়িয়ে আছে। আমি অবন্তীকে কল দিলাম। কি করেন? একজনের কথা ভাবতেছিলাম, আর উনি কল দিল। আমিও খুব মিস করছি। প্লিজ চলে এসো, অনুষ্ঠান পরে করব। জি না সাহেব, সেটা হচ্ছে না। আমার উপর বেশি প্রেশার হয়ে যাচ্ছে না? আমার বরের উপর প্রেশার পড়বে, এতে আপনার সমস্যা কোথায়? সত্যি মিস করছি। আমিও করছি। ওকে, রাখি। তারপরে কলটা কেটে দিলাম। অবন্তী কথা ভাবছি। এমন সময় আম্মু রুমে আসলো, ডেকে নিয়ে গেল খাওয়ার জন্য। আমি, আব্বু আর আম্মু একসাথে খাচ্ছি। এমন সময় আব্বু বলল, জানিস জুয়েল, আমি ওনার দিকে তাকালাম। আমাদের মানে তোর আম্মুর আর আমারও অনেক ইচ্ছা ছিল আমাদের ছোট ছেলের বিয়েটা অনেক সুন্দর হবে, সবাই অনেক আনন্দ করবে। কিন্তু দেখ কেমন বাবা হলাম আমি, সেই ইচ্ছাটাও পূরণ করতে পারলাম না। আব্বু, এগুলো কি বলো? টাকা হলে সব করা যাবে, এতে টেনশন করার দরকার নেই। আব্বুর মন খারাপ দেখে আমি উঠে চলে গেলাম। রাতের বেলা আব্বু আম্মু ঘুমিয়ে আছে। আমি উঠে বের হয়ে গেলাম। ভাইয়ার কাছে যাব। কয়েকদিন ভাইয়ার কাছে যেতে পারিনি। আমার ভাইটার মন খারাপ করবে। বাইরে চাঁদের আলো ছিল। আমি হেঁটে হেঁটে ভাইয়ার কবরের কাছে গেলাম। কবরে মাথা বরাবর গিয়ে বসলাম। ভাইয়ার কবরের পাশে কয়েকটা গাঁদা ফুল গাছ লাগিয়েছিলাম, সেগুলোতে ফুল ফুটেছে। দেখে মনে হচ্ছে ভাইয়া হাসছে। ভাইয়া, কেমন আছিস? তুই হয়তো ভাবছিস আমি তোকে ভুলে গেছি। না রে ভাই, আমি তোকে ভুলিনি। সে সময় পাইনি তোর কাছে আসবো। তোর কর্তব্যগুলো আমি অক্ষরে অক্ষরে পালন করবার চেষ্টা করেছি, কিন্তু তোর মতো পাচ্ছি না। তবুও চেষ্টা করছি। ভাইয়া, আমি যেখানে চাই না কেন তোর অভাবটা আমি অনুভব করি। তোর স্মৃতিগুলো আমাকে ঘুমোতে দেয় না। ঘুমোতে গেলে তোর সাথে ঘুমানোর কথা মনে পড়ে। খেতে গেলে তোর সাথে ভাগাভাগি করে খাওয়ার কথাগুলো মনে পড়ে। খেলা দেখতে গেলে তোর দলের বিরোধিতা করার কথাগুলো মনে পড়ে। দেখ, আজ সব আছে, ভালো একটা চাকরিও পেয়েছি। টাকা এখন নেই, হয়তো ভবিষ্যতে হবে। সবকিছুই হয়তো পাবো, কিন্তু তোকে আর কখনো পাবো না রে। ভাইয়া, আমি জানি তুই আমার উপর অভিমান করে আছিস। ভাই, বিশ্বাস কর, এক সেকেন্ডের জন্য আমি তোকে ভুলিনি রে। তোর অবন্তীকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি ভালো রাখার, পড়ালেখা করানোর। আমি সফল হয়েছি। জানিস ভাইয়া, প্রতি রাতেই আমি মায়ের কান্নার আওয়াজ শুনতে পাই, কিন্তু আমি মাকে সান্ত্বনা দিই না। তুই আবার এটা ভাবিস না যে আমি স্বার্থপর। আমি আম্মুকে সান্ত্বনা দিই না এই জন্য যে আম্মুকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার কাছে নেই রে। অবন্তী
এখনো তোকে অনেক ভালোবাসে। আমাকে মেনে নিলেও অবন্তীর মনে তুই জায়গাটা করেই নিয়েছিস, সেটা তো তুই সারা জীবনই থাকবি। ভাই, আজকে সব আছে, শুধু তুই নেই। আর একবারের জন্য আমাদের মাঝে ফিরায় ভাই, দেখে যা ওদের আমি ঠিক মতো রাখতে পারছি কিনা। আর একবার এসে আমার সাথে ঝগড়া করে যা। এবার আর তোর সাথে মারামারি করবো না, তুই শুধু একবার আয়। চোখ দুটো আমার ঝাপসা হয়ে গেছে, কোনো কথাই আছে না মুখ দিয়ে। আরো কিছুক্ষণ ওখানে বসে কবর জিয়ারত করে বাসায় চলে আসলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। 11টার দিকে লিমা আসলো। দুলা ভাই, জুয়েল নাকি এটা? মনে হয়। কি অবস্থা? ভালো না রে, বিপদে আছি। কেন, আবার কি হয়েছে? এবার তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে। অবন্তী আমাকে সবকিছু বলেছে। তুই তো হারামি, কিছুই বলবি না। এখন বল, আবার কি হয়েছে? সবকিছু বললাম। আরে, অনেক টাকা লাগবে। লোনও তো দেবে না, কারণ নতুন জয়েন করেছি। আচ্ছা, আমি ম্যানেজারকে বলে দেব। দেখ তুই কিছু হয় কিনা। থ্যাঙ্কস দোস্ত। একটা শর্ত আছে। কিসের শর্ত? আচ্ছা বল শুনি। যদি টাকা দেয় তাহলে তোদের বাসর ঘরটা আমি সাজাবো। আর আমার অনেক দিনই শখ, কিন্তু কেউ আমাকে সাজাতে দেয় না। আচ্ছা ঠিক আছে, তুই আগে ম্যানেজারকে বলে দেখ। ওকে। লিমা আমার ডেস্ক থেকে চলে গেল। আমি অবন্তীকে কল দিলাম। কল দিয়ে কথাটা বললাম। অবন্তী শুনেই বলল, হয়েছে, আর ঢং করতে হবে না, টাকা হাতে পেলে তারপর বলবে। এই কথা বলে মোবাইলটা রেখে দিল। লিমা কিছুক্ষণ পর ম্যানেজারের রুম থেকে বের হয়ে গেল। এই জুয়েল। বল। আমি ম্যানেজারকে বলে দিয়েছি, দেখ উনি কি বলে। আচ্ছা ঠিক আছে। ম্যানেজার হয়তো তোকে ডাকবে। যদি জিজ্ঞেস করে টাকা কেন দরকার, তাহলে বলবি যে বাসার কাজ চালাতে। ওকে। আরো একটা গুড নিউজ আছে। কি? আজকে সানি আসবে, আমি ওরে নিয়ে আসার জন্য যাচ্ছি। সানি কে? তো দুলা ভাই, আমার হবু। বাহ, বিয়ের আগে এত প্রেম, বিয়ের পর কি করবি? তুই আর অবন্তী যেটা করবি, আমরাও সেটা করব। আমাকে একটু বলিস তোরা কি কি করিস? মায়ের খাবি ফাজিল। আচ্ছা আমি গেলাম। ওকে, আল্লাহ হাফেজ। লিমা চলে গেল। আমিও বসে বসে কাজ করতে লাগলাম। দুপুর শেষ হয়ে বিকেল হয়ে গেল, কিন্তু ম্যানেজারের কোনো খোঁজই নেই। আমি ভাবছি টাকা হয়তো দেবে না। ছুটি হওয়ার প্রায় 20 মিনিট আগে পিয়ন আসলো। স্যার আপনাকে ডাকছেন। কে? ম্যানেজার স্যার, এখনই গিয়ে দেখা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি আসছি। এক বুক আশা নিয়ে ম্যানেজারের রুমের সামনে গেলাম। স্যার আসবো? মিস্টার জুয়েল, আসুন, ভিতরে আসুন। থ্যাংক ইউ স্যার। বসুন। আমি বসলাম। আপনার নাকি টাকার খুব প্রয়োজন? জি স্যার। কত? 3 লক্ষ হলেই হবে। এত টাকা দিয়ে কি করবেন? স্যার বাসার কাজ চলছে। কিন্তু মিস্টার জুয়েল, আপনি জয়েন করেছেন যে এখনো 1 মাস হয়নি। আমরা এই মুহূর্তে আপনাকে এত টাকা দিতে পারি না। কেন স্যার? অন্যান্য কোম্পানিগুলোতে যারা কর্মকর্তা তাদেরকে তো লোন দেয়, আর মাস শেষে বেতন থেকে কেটে নেওয়া যায়। আমার ক্ষেত্রেও একটা করিয়ে। লোন দেয়, আমরাও দিই, কিন্তু সেটা পুরাতন লোকদেরকে। আপনি যে এই অফিসে সারা জীবন কাজ করবেন তার কোনো গ্যারান্টি আছে? সেটা না হয় ঠিক আছে, কিন্তু আমি তো আর এই মুহূর্তে চলে যাচ্ছি না। আর আমার সব কাগজপত্র আপনাদের কাছে। আপনারা এগুলো না দিলে আমিও তো অন্য কোথাও চাকরি করতে পারবো না। আমি যদি অফিস থেকে চলে যাই, তাহলে আপনাদের টাকা শোধ করে দিয়ে যাব, তারপরেই যাব। সেটা না হয় বুঝলাম, কিন্তু এতগুলো টাকার জন্য আপনাকে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে। কি? আপনাদের বাড়ির কাগজপত্র। যদি আপনি কোনো কারণে টাকা না দিয়ে চলে যান, আমরা আপনার বাড়ি দখল করে নেব। আচ্ছা ঠিক আছে, দেব। আর আপনার বর্তমান বেতন 25,000 টাকা। আমরা প্রতি মাসে 5,000 করে কেটে নিব, বাকি 20,000 পাবেন। ওকে স্যার। ওকে, কালকে আসার সময় বাড়ির কাগজপত্র নিয়ে আসবেন। আসি স্যার। সালাম দিয়ে বের হয়ে গেলাম। তারপর বাসায় চলে গেলাম।
রাতে বসে বসে ভাবছি কি করে আব্বু আম্মুকে কাগজের কথা বলবো। খাওয়ার সময় আব্বুকে বলে দিলাম দলিলের কথা। বাবা কিছুই বলল না। খাওয়া শেষ করে আমি রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর আব্বু একটা ফাইল নিয়ে আমার রুমে আসলো, আমার হাতে দিয়ে বলল, এখানে সব কিছু আছে, আমি জানি তুই খারাপ কিছু করবি না, আমি তোকে আমানত দিলাম। আমি কিছুই বললাম না, ফাইলটা রেখে দিলাম। অবন্তীকে কল দিলাম, কিছুক্ষণ কথা বলে মোবাইলটা রেখে দিলাম। তারপর ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রুমে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। ফাইলটা ওনার হাতে দিয়ে আমি আমার ডেস্কে গিয়ে কাজ করতে শুরু করলাম। 11টার দিকে পিয়ন এসে ডেকে নিয়ে যায়, ম্যানেজার নাকি আমাকে ডাকছে। ম্যানেজারের রুমে গেলাম। উনি আমাকে একটা চেক কেটে দিল। আমি তো খুশিতে শেষ। যাই হোক, ম্যানেজারের থেকে 1 ঘন্টার জন্য ছুটি নিলাম, না হলে বিকালে ব্যাংক বন্ধ হয়ে যাবে। আয়মানকে কল দিয়ে আসতে বললাম। তারপর আয়মান আসলো, ওকে নিয়ে টাকাটা ব্যাংকে থেকে নিয়ে আসলাম। তারপর আবার অফিসে চলে গেলাম। কাজ শেষ করে বাসায় চলে আসলাম। রাতে অবন্তীকে কল দিলাম। বলেন সাহেব, সারাদিন কোনো খবর ছিল না আপনার, এখন মনে হয়েছে তাই না? সরি, কাজে ছিলাম তো তাই। তুমিও তো দাওনি। মোবাইলে টাকা ছিল না, তোমারে তো বলেছিলাম টাকা পাঠাতে, বাট তুমি তো পাঠাওনি। সরি, মনে ছিল না। কয়েকদিন পর দেখা যাবে আমি যে তোমার বউ সেটাও মনে থাকবে না। সেটা ভুলবো না। আচ্ছা শোনো, বলো। কালকে বিকেলে একটু দেখা করিও, তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ কথা আছে। কি কথা? এখন বলো। মোবাইলে বলা যাবে না, সরাসরি বলবো। আচ্ছা ঠিক আছে। খাইছো? না, মাত্র বাসায় আসলাম। তুমি? না, খাবো একটু পর। তুমি খেয়ে ঘুমিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। এর মাঝে কয়েকবার অবন্তীকে কল দিলাম, বললাম শাড়ি পরে আসতে। বিকেলবেলা আমাদের কলেজের সামনে আসতে বললাম। আমি কাজ শেষ করে সোজা কলেজের সামনে চলে গেলাম। কিছুদিন পর অবন্তী আসলো। কি ব্যাপার, এত দেরি হলো কেন? সরি সরি, আসলে শাড়ি পরতে দেরি হয়ে গেছে। মানে? তুমি তো জানো আমি শাড়ি পরতে পারি না, কারো না কারো হেল্প লাগে। আজকে আম্মুও বাসায় নেই, মামার বাড়ি গেছে। একটা কাজিনকে বলেছিলাম আসার জন্য, সে আসতে দেরি করে ফেললো, তাই আমারও দেরি হয়ে গেল। এত কষ্ট হলে শাড়ি পরার কি দরকার ছিল? না আসলে তো তোমার চেহারার দিকে তাকানোও যেত না, বলবে যে একটা রিকোয়েস্ট করেছি সেটাও রাখিনি। আচ্ছা এবার বসো, বলো কি খাবে? আগে বলো, তুমি যে এখানে আসছো আব্বু আম্মুকে বলেছো? না, বলার সময় পাইনি। অফিস থেকে সোজা এখানে চলে এসেছি। এটা কোনো কথা হলো? সমস্যা নেই, আমি বাসায় গিয়ে বলে দেবো। এবার বলো, কি এমন কথা যেটা মোবাইলে বলা যাবে না, সরাসরি বলতে হবে? লোন তো পেয়ে গেছি। বাহ, আগে বলনি তো। এখন তো বললাম। এখন কথা হচ্ছে আমি কয়েকদিনের ছুটি নেব। ছুটি কেন? আরে পাগল, বিয়ের জন্য কেনাকাটা করতে হবে। তারপর বিয়ের অনুষ্ঠান কোন দিন হবে সেটাও ঠিক করতে হবে তো নাকি? না হলে আমি আন্দাজে ছুটি কি করে নেব? তুমি 1 সপ্তাহের জন্য ছুটি নাও। এতদিন দেবে না, সর্বোচ্চ দিলে 3 দিন দেবে। তাহলে তোমার বিয়ে করার দরকার নেই। আরে ধুর, এগুলো কি বলো? ঠিকই তো বললাম। আচ্ছা তুমি কালকে অফিস করো, তারপরের কয়েকদিনের জন্য ছুটি নিও। ওকে, শপিং কোন দিন করবে? শপিং এ যাবো পরশুদিন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, বাসায় কেউ নেই, আমি চলে যাচ্ছি। রাতে মোবাইলে কথা হবে, আর পরশুদিন তো দেখা হচ্ছেই। এখন চলে যাবা? হুম। এই, যাওয়ার আগে একটা দিয়ে যাও না। কি? গালটাকে দেখিয়ে দিলাম। মায়ের খাবা? বিয়ের আগে এগুলো কিচ্ছু হবে না। আসি আমি। অবন্তী চলে যাচ্ছে, আমি ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে আছি।
আর ভিতরে ভিতরে হাসছি। তারপর আমিও বাসায় চলে গেলাম। রাতে আব্বু আম্মুকে সবকিছু বললাম। তোর বলা লাগবে না, অবন্তী আমাদের সব বলেছে। ও, তাহলে তো ভালোই। তুই ছোটে বেশি করে নিতে পারিস কিনা দেখিস। এটাও বলেছে? বলবে না কেন, ও কি তোর মতো হারামি নাকি? আমি হারামি? আমাদের আদরের হারামি। যা বাবা, তাড়াতাড়ি ঘুমিয়ে যা। তারপর রুমে গিয়ে কিছুক্ষণ অবন্তীর সাথে কথা বললাম। তারপর ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সোজা ম্যানেজারের রুমে গেলাম। স্যার, আসতে পারি? মিস্টার জুয়েল, আসুন। ধন্যবাদ স্যার। কি অবস্থা বলেন? এই তো স্যার, আসছি মোটামুটি। কিছু বলবেন নাকি? জি স্যার, একটা কথা বলার ছিল। বলেন। স্যার, আমার কয়েকদিন ছুটি লাগবে। আমি দরকার হলে পরের দিনগুলোতে কাজ বাড়িয়ে করে দেব। সেটা না হয় বুঝলাম, কিন্তু ছুটি কয়দিনের জন্য চাইছেন? স্যার, 1 সপ্তাহ। এতদিন কি করবেন? আসলে স্যার, আমার বিয়ে। মাথা নিচু করে কথাটা বললাম। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ স্যার। তো বিয়ে কখন? আপনার ছুটির উপর নির্ভর করবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। ধন্যবাদ স্যার। আপনার আর আপনার পুরো ফ্যামিলির দাওয়াত রইল, অবশ্যই আসবেন। স্যার, বিয়ের কার্ড এখনো বানানো হয়নি, তাই দিতে পারিনি। আজকে গিয়ে বানাবো, আর প্রথমটা আপনাকে দেব। আচ্ছা ঠিক আছে, দিন। ওকে স্যার, আমি তাহলে আসি। আজকে কি কাজ করবেন? জি স্যার, কালকে থেকে ছুটি কাটাবো। ওকে, যান। তারপর বেরিয়ে গেলাম। নিজের ডেস্কে গিয়ে কাজ করলাম। কাজ শেষ করে বাসায় চলে গেলাম। মনের মধ্যে অন্যরকম একটা আনন্দ বইছে। রাতে খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। আয়মানকে কল দিয়ে আমাদের বাসায় আসার জন্য বললাম। আব্বু আম্মুকে রেডি হতে বললাম। অবন্তীকে কল দিলাম। হ্যালো জুয়েল, তোমার নাম্বার অফ ছিল কেন? রাতে বন্ধ করে ঘুমিয়েছিলাম। রেডি হয়েছ? না, হইতেছি। আসার সময় আব্বু আম্মুকে নিয়ে আসিও। আমার কাজিন প্রেমা আসতে চাইছে। ওকে, নিয়ে আসো। কোথায় আসবো? গ্র্যান্ড হক টাওয়ারের সামনে আসো, আমরা ওখানেই থাকবো। আচ্ছা ঠিক আছে। ওকে। কল কেটে দিয়ে আমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে গেলাম। তারপর একটা সিএনজি ডেকে আব্বু আর আম্মুকে পিছনে বসতে দিলাম। আমি আর আইমান সামনে গিয়ে বসলাম। তারপর শপিং মলে চলে গেলাম। অনেকক্ষণ ধরে বসে আছি, অবন্তী আসার কোনো খবরই নেই। যাই হোক, 30 মিনিট পর ওরা আসলো। বেয়াই বেয়ান একে অপরকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ কথাবার্তা বলল। আমারও ইচ্ছে হচ্ছিল অবন্তীকে জড়িয়ে ধরি, কিন্তু পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। যাই হোক, তারপর ভিতরে গেলাম। প্রথমে আব্বু আম্মুর জন্য কেনাকাটা শুরু করলাম। আব্বুর জন্য পাঞ্জাবি, পায়জামা, গেঞ্জি, জুতো, আরো কিছু জিনিস নিলাম। আম্মুর জন্য শাড়ি, ব্লাউজ সহ আরো অনেক কিছু। শ্বশুর শাশুড়ির জন্য সেম জিনিস। তারপর আইমানকে নিতে বললাম, কিন্তু সে নিচ্ছে না। অনেক জোরাজুরি করে একটা পাঞ্জাবি নিলাম, সেম কালারের। আমি একটা নিলাম। প্রেমাকে বলার আগেই কেনাকাটা শুরু করে দিল। আসলে মেয়েদের শখ একটু বেশি। সেটা যদি জামা কাপড়ের উপর হয় তাহলে তো কোনো কথাই নেই। প্রেমা অনেকগুলো জামা নিল। এরপর আমার সিরিয়াল আসলো। আমার জন্য সবকিছু অবন্তী নিজে চয়েস করলো। আব্বু আম্মুর জন্য অবন্তী চয়েস করলো। আমি অল্প কিছু নিলাম, কারণ টাকাটা হিসাবের মধ্যে রাখতে হবে, যাতে পরে টানাটানি না শুরু হয়। এবার অবন্তীর পালা আসলো। অবন্তী একটা নীল শাড়ি পছন্দ করলো। বিয়ে থেকেও নীল পরে, বিয়েতে তো লাল পরে। আমার নীল পছন্দ। আর কোথাও লেখা আছে যে বিয়েতে শুধু লাল পরতে হবে, অন্য কোনো কালারের শাড়ি পরা যাবে না? আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটাই কেন। অবন্তী জিনিস কিনতে কিনতে হয়রান হয়ে গেছি। অন্তত 50টা দোকান গেছে। মেয়েদের যে এত জিনিস লাগে বিয়ে না করলে বুঝতামই না। দীর্ঘ 4 ঘন্টা শেষ। অবন্তীর শপিং করা শেষ হলো। তারপর সবাই মিলে একটা হোটেলে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। এরপর যে যার মতো বাসায় চলে আসলাম। আগামীকাল মেহমানদের দাওয়াত করতে হবে। পরশুদিন গায়ে হলুদ, আর পরের দিন বিয়ে। বাসায় এসে ঘুমিয়ে গেলাম। সারাদিন ঘোরাঘুরির কারণে ক্লান্ত লাগছিল।
তাই শোয়ার সাথে সাথেই ঘুম চলে আসলো। পরের দিন ঘুম থেকে উঠে আয়মানকে সাথে নিয়ে বিয়ের কার্ড বানাতে গেলাম। তারপর কার্ডগুলো রেডি করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে দাওয়াত দিলাম। আব্বুর হাতে অনেকগুলো কার্ড দিয়ে দিলাম, ওনার পরিচিত যারা আছে তাদের দাওয়াত দেওয়ার জন্য। আয়মান ডেকোরেশন করার জন্য সব রকম ব্যবস্থা করা শুরু করে দিল। পরের দিন মানে হলুদের দিন সকাল থেকে বাসা সাজানো শুরু করে দিল। চারপাশে লাইট, ফুল দিয়ে বাসাটা অন্যরকম ভাবে সাজানো হয়েছে। অনেকদিন পর এই বাসায় একটু কোলাহল শুরু হলো। আত্মীয় স্বজনরা এক এক করে আসতে শুরু করলো। আমি আর আয়মান বাজারে গেলাম, গিয়ে বাজার করে নিয়ে আসলাম। বিকেল বেলা অবন্তীকে কল দিলাম। কিছুক্ষণ পর অবন্তী কল ধরল। ওই, কল ধরতে এত দেরি করো কেন? দূর বইলো না, বাচ্চা কাচ্চাগুলা পুরো পাগল করে দিচ্ছে, আমার সব জিনিস এলোমেলো করে ফেলেছে। ও, এই জুয়েল। বলো। কি করো? এতক্ষণ কাজ করলাম, তাই তোমার খবর নিতে পারিনি, তাই এখন কল দিলাম। ও আচ্ছা। তুমি কি করো? এই তো পার্লারে যাব, রেডি হচ্ছি। আমি আসবো? তুমি আসবে কেন? তোমাকে কিভাবে সাজাই তাই দেখবো, আর সাজলে কেমন লাগে সেটাও দেখবো। এত দেখতে হবে না, সারা জীবন দেখছো, ভবিষ্যতেও দেখবা, সো টেনশন করার দরকার নেই। আচ্ছা রাখি, পরে কথা বলবো। কলটা কেটে দিল। বিকেল থেকে মেহমান আসতে শুরু করে দিয়েছে। একে একে সবাই আসলো। আইমানও ব্যস্ত। কিরে তুই এইখানে? আচ্ছা, তুই আমাদের বন্ধুদের সবাইকে কল দিয়ে দেখতো ওদের কি অবস্থা, ওরা কখন আসবে। আচ্ছা দিচ্ছি। লিমা আসবে? যার সালা, আমি তো লিমার কথা ভুলেই গেছিলাম। দাঁড়া, কল দি, ও না থাকলে আমার বিয়ে হতো না। তারপরে লিমাকে কল দিলাম। হ্যালো লিমা। দোস্ত বল। কি রে, তুই আসছিস না? আমি এসে কি করব? তোরা সেরে নে, আমি না হয় কালকে আসবো। কালকে আসবি মানে? আমি এত কিছু বুঝি না, তুই এক্ষুনি আসবি ব্যাস। কিন্তু আমার সাথে তো সানি আছে। তোর সমস্যা কোথায়? সানিটাও নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। তাড়াতাড়ি আয়। তারপরে কলটা কেটে দিলাম। তারপর আরো কিছু কাজ সেরে নিলাম। সন্ধ্যায় গোসল করে নিলাম। এরপর রেডি হলাম। আয়মান আমাকে সাজিয়ে দিল। দুজনে একই পাঞ্জাবি পরলাম। রাত 11টা পর্যন্ত গান বাজনা হলো। আমরা বন্ধুরা হাকিম, ফাহাদ, ফারুক, সাদ্দাম সবাই উড়াধরা নাচছিল। ওদের সাথে আমিও নাচছিলাম। আসলে নিজের বিয়েতে নিজে নাচার মধ্যে অন্যরকম একটা আনন্দ আছে। কিছুক্ষণ পর লিমা আসলো। আমি ওর সাথে কথা বলে নিলাম। ও সানির সাথে আমার পরিচয় করিয়ে দেয়। তারপর ওদের ভিতরে যেতে বলি। 11টার পর হলুদের কাজ শুরু হলো। শুরুতেই আব্বু আম্মু দুজনেই আসলো। আমাকে মিষ্টি খাই দিয়ে যখন হলুদ মাখাতে যাবে, তখন দুজনেই কাঁদতে শুরু করলো আমাকে জড়িয়ে ধরে। আমি নার্ভাস হয়ে গেলাম। তারপর আইমান, হাকিম, ফাহাদ এসে ওনাদের সবকিছু বুঝিয়ে আবার পরিস্থিতি ঠিক করলো। তারপর আইমান, হাকিম, ফাহাদ, লিমা, সানি, সাদ্দাম একে একে এসে হলুদ মেখে গেল। আত্মীয় স্বজন সবার হলুদ দেওয়া শেষ, শুধু একজন ছাড়া, যে জীবনেও আমাকে হলুদ দিতে পারবে না। সে হচ্ছে আমার ভাই। ভাইয়া বেঁচে থাকলে হয়তো ভাইয়ার সবার আগে আমাকে হলুদ দিত। ভাইয়ার কথা মনে পড়তে পড়তে মনটা খারাপ হয়ে গেল। আমার মন খারাপ দেখে বন্ধুরা সবাই আসলো। কিরে আপসেট কেন? এমনি। মামা একটা কাজ কর। কি? চল তোর বউকে হলুদ দিয়ে আসি। আরে দূর, জামাই কখনো বউকে হলুদ দিতে দেখেছিস? আরে বেটা, কয়জন জামাই পারবে নিজের বউকে গায়ে হলুদ দিতে? চল, এটা হবে অন্যরকম গায়ে হলুদ। তারপরেও আরে বেটা, এত কথা বলিস কেন? চল তো। এত রাতে গাড়ি কোথায় পাবি? গাড়ি লাগবে না, ফাহাদের গাড়ি আছে। আচ্ছা ঠিক আছে, চল। এরপর বাইক নিয়ে আমি আর হারামিগুলো অবন্তীদের বাসা দিকে রওনা দিলাম। পুরো রাস্তা ফাঁকা। গভীর রাত হওয়ায় রাস্তায় গাড়ি তেমন নেই। স্পিডে চালিয়ে অবন্তীদের বাসার সামনে চলে গেলাম।
গেট পার হয়ে ভিতরে গেলাম। চারপাশে কেমন হইচই আর এক প্রকার লজ্জা করছে। হলুদের রাত কোথায় জামাই নিজের বাসায় থাকবে সেটা না করে বউর বাসায় চলে এসেছে। মানুষ কি বলবে আল্লাহ জানে। আমাদেরকে দেখে সবাই একটু অবাক হলো। আসলে হওয়ারই কথা। অবন্তীর বাবা এগিয়ে আসলো। আরে জুয়েল, বাবা আসো আসো। জুয়েলের অনেক ইচ্ছা হয়েছে, সে নাকি অবন্তীকে মানে আপনার মেয়েকে হলুদ লাগাবে। শ্বশুর হাসতে লাগলো। হারামিটা আমাকে জায়গা মতো বাস দিল। শ্বশুর সামনে দিয়ে হাঁটতে লাগলো আর আমরা পিছনে। এই শালা, আমি এসেছি নাকি তোরা নিয়ে আসছিস? ঠিক আছে চল, তাহলে তোর হলুদ দেওয়া লাগবে না। মানে কি? তাহলে নিয়ে আসলি কেন? এই চুপ থাক, আমরা এসেছি ভালো কোনো মেয়ে পাই কিনা সেটা দেখার জন্য। শালা, এতক্ষণ তোদের মতলব বুঝেছি। দাঁড়া, আমি সবাইকে বলে দেব। তাহলে বলবো তুই বাসা থেকে চুরি করে এখানে এসেছিস, কাউকে না জানিয়ে পিছনে দরজা দিয়ে চোরের মতো বের হয়ে এসেছিস এখানে। ব্ল্যাকমেল করছি। এই চুপ থাক, আগে ভিতরে চল। ভিতরে গেলাম। সবাই অবন্তীকে হলুদ লাগাতে ব্যস্ত। আমাদেরকে দেখে একটু টাস্কি খেলো। ভিতরে গিয়ে বসলাম। অবন্তীর হলুদ লাগানো প্রায় শেষ পর্যায়ে, আর কয়েকজন বাকি আছে। অবন্তীর আত্মীয়রা সবাই এসে আমাদের সাথে কথা বলতে শুরু করলো। যথেষ্ট আপ্যায়ন করা হলো। অবন্তী আমাকে দেখে বারবার তাকাতে লাগলো, আর অবন্তীর দিক থেকে চোখ অন্য কোথাও ফেরাতে পারছি না, কারণ অবন্তীকে অসাধারণ লাগছে। আমরা গিয়ে কয়েকটা চেয়ার নিয়ে বসলাম। আমাদেরকে হলুদ দেওয়ার জন্য ডেকে নিল। প্রথমে সাদ্দামকে পাঠালাম, তারপর ফাহাদ, হাকিম, আইমান, সবশেষে আমি গিয়ে অবন্তীর পাশে বসলাম। কানে কানে বললাম, সারপ্রাইজটা কেমন দিলাম? অবন্তী মুচকি মুচকি হাসছে। একটু পর হাকিম এসে আমার কানে কানে বলল, বাটির মধ্যে যতগুলো হলুদ আছে সবগুলো একসাথে মাখবি। যদি একটুও কম হয় তাহলে এখানে চিৎকার দিয়ে এমন বাস দেব কল্পনা করতে পারবি না। আমি পুরো আবুল হয়ে গেলাম। বাকি হারামিগুলোর দিকে তাকালাম। ওরা ইশারায় সেটা করতে বলল। কি করব বুঝতেই পারছি না। এমন সময় অবন্তী একটা মিষ্টি নিয়ে এসে আমার মুখের সামনে তুলে ধরে। আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল। আমি খেয়ে নিলাম, তারপর ওকেও খাইয়ে দিলাম। তারপর অবন্তী অল্প একটু হলুদ নিয়ে আমার মুখে আর গলায় মেখে দেয়। আমি ওই হারামিগুলোর দিকে তাকালাম। সবাই ইশারায় বলছে সবগুলো লাগিয়ে দেওয়ার জন্য। তারপর আমি অবন্তীকে ইশারায় অন্যদিকে তাকাতে বললাম। সে যখন অন্যদিকে তাকালো, আমি পুরো বাটির হলুদ নিয়ে ওর মুখে মেখে দিলাম। অবন্তী তো পুরো টাস্কে খেয়ে গেল। তারপর অবন্তী ওর মুখ থেকে কতগুলো হলুদ নিয়ে আমার চোখ, কান, গলা আর কোথাও বাকি রাখেনি। হাকিম, ফাহাদ আর আইমান আমার কাছে আসলো। তারপর ওরা আমাকে পুরো শরীর হলুদ লাগাতে শুরু করলো। আইমান আমাকে ডাক দিয়ে সাইডে নিয়ে আসছে। গিয়ে দেখি বাকিরাও আছে। কি রে, এখানে নিয়ে আসলি কেন? জুয়েল বন্ধু, আরো একটা কাজ বাকি আছে। আবার কি? তুই অবন্তীকে কোলে নিয়ে রুমে দিয়ে আসবি। মানে কি? এত মেহমানের সামনে ওকে কোলে নিলে সবাই কি বলবে? আরে বেটা, লোকে বলুক, তাতে তোর সমস্যা কোথায়? তুই তোর বউকে কোলে নিবি। আরে না, এটা হয় না। হবে হবে, সব হবে। কিভাবে? সবার সামনে গিয়ে বলবো আপনাদের আদরের জামাই এখানে আসার আগে মদ খেয়ে এসছে, যার কারণে এগুলো করছে। মানে কি? সবাই তো জানে আমি ভালোবেসে এগুলো করছি। তোমার ভালোবাসার উপর একটু পরই ঠাডা পড়বে। না ভাই, এগুলো করিস না। আমার একটা ইজ্জত আছে। তোর ইজ্জতের গুষ্টি কিলায়। যেটা বলছি সেটা কর। তুই অন্তত আমাকে সাপোর্ট দে। আরে রাখ তোর সাপোর্ট, ওরা যেটা বলেছে সেটাই কর। এই সাদাইম্মা, তুই অন্তত আমার পক্ষে থাক। আমি তোর পক্ষে থাকি আর ওরা সবাই আমাকে মারুক, দরকার নেই ভাই। ওরা যেটা বলেছে সেটাই কর। আচ্ছা দাঁড়া, একটু পর। আগে স্টেজে চল। তারপর আবারও স্টেজের সামনে আসলাম। দেখলাম অবন্তর কাজিন আর বান্ধবীদের সাথে নাচছে। আমি ওর দিকে তাকিয়ে আছি। কি রে, তুই নাচবি নাকি? আর বাঁচতিস না ভাই, এমনিতে যেগুলো দিয়েছিস সারা জীবন মনে থাকবে।
এই জুয়েল, মামা এবার যা, সবাই বাসায় চলে যাচ্ছে। একটু পর্যায়ে শালা এখন যাবি, না হলে না না ভাই যাচ্ছি। শালা তোর বন্ধুর নামে শত্রু এত সুন্দর করে সাজিয়ে আমাকে বাস্তবে কল্পনা করতে পারিনি। যাই হোক, 500 গ্রাম সাহস নিয়ে অবন্তীর সামনে গেলাম। সে আমাকে ইশারা জিজ্ঞাসা করলো কি। আমি কোনো উত্তর না দিয়ে ওকে একটা টান দিয়ে কোলে তুলে নিলাম। বিয়ে বাড়ি, সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। এদিকে আইমান, হাকিম, ফাহাদ তালি দেওয়া শুরু করলো। ওদের তালি দেওয়া দেখে বাকিরাও তালি দেওয়া শুরু করলো। অবন্তী লজ্জায় লাল হয়ে যায়, তারপর আমার বুকে মাথা লুকিয়ে ফেলে। আমি অবন্তীকে কোলে নিয়ে ওর রুমে নিয়ে গেলাম, খাটের উপর রাখলাম। তারপর আস্তে আস্তে ওর কাছে গেলাম। ওই কি করো? কিছু না, জাস্ট একটু। এই না, এখন না, গায়ে হলুদে এগুলো কেউ করে না। সমস্যা কোথায়? কালকে তো বিয়ে হবেই। জি না মশাই, কালকেই করিয়েন। আজকে এখান থেকে যায়? কোনো দরকার নেই, আজকে চলে যাও, কালকে তো দেখা হচ্ছেই। তাহলে একটা আদর দাও। মায়ের খাবা বলে দিলাম। যাও, এখন কেউ চলে আসবে, দরজাও খোলা। দাঁড়াও, দরজা লাগিয়ে আসি। যখন উঠে দরজার কাছে গেলাম, দেখলাম অবন্তীর কাজিনরা সবাই আসছে। দূর, সব জায়গায় আমি ব্যর্থ। অবন্তীর দিকে একরা হতাশা নিয়ে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। তারপর ও রুম থেকে চলে আসলাম। বাইরে এসে সবার থেকে বিদায় নিয়ে আবারও আমাদের বাসা দিকে রওনা দিলাম। আমি বাইকের পিছনে বসে আছি, আরমান ড্রাইভ করছে, আর বাকি হারামিগুলো আমাকে নিয়ে ট্রল করছে। একটা ভালো লাগা কাজ করতে লাগলো। যদিও বাঁচ দিয়েছে, কিন্তু আমারই উপকার হয়েছে। যাই হোক, অবশেষে বাসায় চলে আসলাম। এসে ওদের সবাইকে রুম দেখিয়ে দিলাম ঘুমানোর জন্য। আমি রান্না করে গেলাম কোথাও হলুদ আছে কিনা দেখার জন্য। একটা ছোট্ট বাটির মধ্যে অল্প একটু আছে। আমি ওগুলো নিয়ে বের হয়ে গেলাম। সবাই হলুদ দিয়েছে, শুধু একজন ছাড়া। তার কাছে যাচ্ছি, আমি ভাইয়ার কাছে যাচ্ছি। সবকিছু ভুলে গেলেও আমি ভাইয়ার কথা এখনো ভুলিনি। এত আনন্দের মধ্যেও ভাইয়ার শূন্যতা আমি অনুভব করি। হাঁটতে হাঁটতে ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর বলতে শুরু করলাম, ভাইয়া কেমন আছিস? আমি জানি তুই অভিমান করে আছিস। প্লিজ ভাই, অভিমান করিস না। আমি ব্যস্ত ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেছে। কিন্তু বিশ্বাস কর, তোর কথা আমার মনে ছিল। ভাইয়া, তুই তো জানিস আজকে আমার গায়ে হলুদ। সত্যি বলতে আজকে গায়ে হলুদের কোনো কথাই ছিল না, কারণ আমার বিয়েটা অনেক আগে হয়ে গেছে। অনুষ্ঠান ছাড়া হয়েছে, কিন্তু ছোটবেলার ইচ্ছা আর অবন্তীর জন্য এই অনুষ্ঠানটা করছি। ভাইয়া, সবাই তো আমাকে হলুদ দিল, তুই দিবি না? জানি তুই অভিমান করে আছিস, কারণ আমি তোর অবন্তীকে বিয়ে করছি তাই। কিন্তু বিশ্বাস কর, আমি জীবনেও কল্পনা করিনি যে এমনটা হয়ে যাবে। আমারও ইচ্ছা ছিল তোর মতো ভালো চাকরি পেয়ে তারপর মেয়ে দেখে বিয়ে করব, তোদের পছন্দের মেয়েকে বিয়ে করব, এটাও ইচ্ছে ছিল। আমি সবসময় ভাবতাম আমার বিয়েতে তুই কি পরিমাণ ব্যস্ত থাকবি। তোর মনে আছে ভাইয়া, তোর বিয়েতে সবার শেষে আমি তোকে হলুদ দিয়েছিলাম, আর পুরো বাটি দিয়েছিলাম। তুইও আমাকে দিয়েছিলিস, তারপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিস। আজকে যখন আমি অবন্তীকে পুরো হলুদ মেখে দিলাম, তখন অবন্তীর চেহারায় আমি তোকে দেখছিলাম। জানিস ভাইয়া, আমার বুক ফেটে কান্না আসতেছিল, কিন্তু কাউকে কিছুই বুঝতে দিইনি। ভাইয়া, তুই তো আমাকে হলুদ দিতে যাসনি, তাই আমি চলে এসেছি। দিবি না আমাকে হলুদ? দেখ, সত্যি আমি আসছি। নিবি না আমাকে বুকে জড়িয়ে? ডাকবি না জুয়েল বলে? আর একবার ডাক না ভাইয়া, তোর মুখ থেকে আবার জুয়েল একটা খুব শুনতে ইচ্ছে করছে। দে না ভাইয়া, আমাকে একটু হলুদ লাগিয়ে দে না, অল্প একটু দে ভাইয়া। আচ্ছা, তোকে লাগিয়ে দিতে হবে না, আমি তোকে লাগিয়ে দিচ্ছি। তারপর বাটি থেকে হলুদগুলো নিয়ে কবরের উপর ভাইয়ার মুখ বরাবর মেখে দিলাম। না,
পারলাম না চোখের পানি ধরে রাখতে। চোখের সামনে সবকিছু ঝাপসা দেখতে পাচ্ছি। আমি ভাইয়ার কবরের কাছে বসে আছি। এমন সময় আব্বু কল দিল। কিরে, কোথায় তুই? এই তো বাইরে আসছি। একটু পর ফজরের আজান দিবে, তুই বাইরে কি করিস? তাড়াতাড়ি বাসায় আয়। আসছি। কল কেটে দিল। আমি ভাইয়ার পাশে আরো কিছুক্ষণ বসে রইলাম। তারপর উঠে বাসার দিকে হাঁটতে শুরু করলাম, কিন্তু মনে হচ্ছে ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, পিছন থেকে টানছে। আসলে আমার ভাইয়া আমাকে যেতে দিচ্ছে না, কারণ আমি জানি এখানে আমার ভাইয়া খুব একা। যে ভাই বাসায় থাকতে আমাকে ছাড়া ঘুমোতে পারতো না, রাতে কোথাও গেলে আমাকে সাথে নিয়ে যেত, ভূতের ভয়ে বেশি রাতে বাসার বাইরে থাকতো না, সেই ভাই এখানে একা একা কি করে থাকবে? আমি স্বার্থপরের মতো হাঁটা দিলাম। ভাইয়ার কথা যতই মনে পড়ছে ততই চোখ দিয়ে পানি বের হচ্ছে। অতঃপর আমি বাসায় চলে আসলাম। বাবার সাথে কথা বলে নিলাম। বাবা হয়তো বুঝতে পারছে আমি কোথায় গিয়েছি, কারণ পাঞ্জাবিতে মাটি লেগে আছে। বাবা কিছুক্ষণ তাকিয়ে থাকলো। ওনার চোখেও আমিও স্পষ্ট পানি দেখলাম। তারপর বলল, যা বাবা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়। আমি কোনো কথা না বলে রুমে গিয়ে আইমানের পাশে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম ভাঙলো অবন্তীর কলে। কি ব্যাপার, নতুন জামাই ঘুমাচ্ছে নাকি? ভালো ভালো, এখন উঠে যাও, অনেক কাজ আছে। রেডি হবে কখন? এই মাত্র উঠলাম, কিছুক্ষণ পর পার্লারে যাব, সেখান থেকে সোজা কমিউনিটি সেন্টারে। আচ্ছা ঠিক আছে। তাড়াতাড়ি উঠে যাও, আব্বু আম্মুকে একটু হেল্প করো। ওকে। আচ্ছা রাখি এখন। অবন্তী কল কেটে দিল। আমি হারামিগুলোর দিকে তাকালাম। একটা শরীর খাটে, পা ফ্লোরে, সাদ্দাম হাঁ করে আছে। হাকিমের লুঙ্গি মাথার উপরে উঠে গেছে। আহমানের মোবাইলটা নিয়ে সবার একটা ছবি তুললাম। সারাটা এতদিন আমাকে বাস দিয়েছে, এবার দেখ আমি তোদের কিভাবে বাস দিই। ছবি তুলে ওদের ডেকে দিলাম। আমি চলে গেলাম ফ্রেশ হতে। বাইরে এসে দেখি সবাই উঠে গেছে। আমি গিয়ে নাস্তা করে আবার রুমে আসলাম। কমিউনিটি সেন্টারে কল দিলাম কি অবস্থা জানার জন্য। সেখানে আব্বু আর মামা আছে। যাক, তাহলে আর সমস্যা নেই। হারামিগুলো এখানে ঘুমাচ্ছে। লাথি দিয়ে সবাইকে তুললাম। ওরা উঠে গেল, নাস্তা করে নিল। লিমার শানিকে দেখছি না, তাই কল দিলাম। কি রে, কই তোরা? আমরা তো কালকে রাতেই চলে আসছি, তোকে খুঁজছিলাম কিন্তু কোথাও পাইনি। পরে আঙ্কেল আন্টিকে বলে চলে আসছি। ও আচ্ছা, তো এখন চলে আয়। না রে, আমরা সেন্টারে থাকবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। হাড়বিগুলো নাস্তা করে আসলো। জুয়েল, বল। তোর তো দুলাভাই নেই। না, কেন? তোকে গোসল দেওয়ার জন্য। আমার গোসল কেন? দুলাভাই দেবে। আরে বিয়ের গোসল দুলা ভাইয়া দেয়। আমারটা আমি দেব। চল, আমরা দিয়ে যাচ্ছি। তোরা কেন দিবি? চুপ থাক, চল এখন। ওরা জোর করে নিয়ে গেল। তারপর তাড়াতাড়ি করতে করতে গোসলটা শেষ করল। রুমে এসে ফাটাফাটি করে রেডি করে দিল। আয়না নিচেকে দেখে নিজেই কাজ খেলাম। কিছুক্ষণ পরে এই হারামিগুলো আমার সামনে এসে হাত পেতে দাঁড়িয়ে আছে। কি রে, কি হয়েছে? টাকা দে। কিসের টাকা? গোসল করালাম জি। অদ্ভুত, গোসল করলে টাকা দিতে হবে নাকি? আমার কাছে কোনো টাকা নেই। টাকা দিবি নাকি আমরা জায়গার মতো তোকে বাস দেব? আরে তুই বাস দিবি, আমি তো তোর বাস দেব। তাই নাকি? দেখি দেখি তো তুই কি বাস দিস। আমি আইমানের কাছ থেকে মোবাইল টেনে হাকিমের লুঙ্গি ওটা ছবিটা দেখালাম। ওরা তো হাসতে হাসতে শেষ। টাকার নিবি? মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। তারপর সবাই রেডি হলো। আমি আর বন্ধুরা সবাই মেহমানদের গাড়িতে উঠিয়ে দিলাম। সবার শেষে আমি আর হারামিগুলো একসাথে গেলাম। আমি গিয়ে বসে আছি, কিন্তু অবন্তীর কোনো খবরই নেই। কল দিলাম, সে নাকি এখনো পার্লারে। মেয়েদের এত কিসের সাজ, আল্লাহ বলে জানে। খাওয়া দাওয়া শুরু হলো। হারামিগুলো আমাকে রেখে খেতে বসলো। ওদের খাওয়া দেখে
আমারও খেতে ইচ্ছে করছে, কিন্তু দুলা তো খাওয়ার সিস্টেম নেই। প্রায় 1 ঘন্টা 35 মিনিট পর অবন্তীকে নিয়ে আসলো। আমি ওকে দেখে হাঁ করে তাকিয়ে আছি। আইমান এসে একটা টোকা দিয়ে বলল, আরে হাঁ করে না থেকে ওর পাশে গিয়ে বস যা। আমি গিয়ে ওর পাশে বসলাম। অবন্তী আমার কানের কাছে ওর মুখ এনে বলল, এই যে মিস্টার জুয়েল, জি ম্যাম বলেন। তোমার খবর আছে। কেন, আমি কি করেছি? তুমি অন্য মেয়ের দিকে তাকাইছো কেন? আরে আজব, আমি কখন তাকালাম? আমি নিজের চোখে দেখেছি। দাঁড়াও, বিয়েটা শেষ হোক, তারপর তোমার 12টা বাজাবো। ওকে ম্যাম, দেখা যাবে। আপনি আমার 12টা বাজান নাকি আমি আপনার 12টা বাজাই সেটা দেখাই যাবে। দেখবো। আব্বু আমার ইচ্ছের কথা মনে আছে? অবন্তী লজ্জায় আরো লাল হয়ে যায়। আমি অন্যদিকে তাকিয়ে হাসছি। একটু পর বড় প্লেটে করে খাওয়ার দাওয়া নিয়ে আসলো। আমি অবন্তীকে খাইয়ে দিচ্ছি, অবন্তী আমাকে খাইয়ে দিচ্ছে। আহা, কি এক ভালো লাগা, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। এত আনন্দ বিয়েতে আগে জানা ছিল না। খাওয়া দাওয়া শেষ, আমাদের আবার বিয়ে পড়ানো হবে, কারণ আমরা আগে থেকে স্বামী স্ত্রী। আগে যেহেতু কালিমা পড়ে আল্লাহকে সাক্ষী রেখে অবন্তীকে বিয়ে করেছি, এখন নতুন করে এগুলো লাগবে না, শুধু অনুষ্ঠানটা করে নিলাম। এরপর শুরু হলো ছবি তোলা। যদিও এর মধ্যে কয়েক হাতে ছবি ওঠানো হয়ে গেছে। ছবি তোলা শেষ, আমি আর অবন্তী সবার সাথে কথা বলে নিলাম। একেবারে শেষ মুহূর্ত, অবন্তীকে গাড়িতে তোলা হচ্ছে। আমি একটু দূরে দাঁড়িয়ে আছি। হারামিগুলো আসলো আমার কাছে। জুয়েল বন্ধু, বল। অবন্তীকে দেখে রাখিস, বেশি কিছু করিস না। অবন্তী তোর ভাবি লাগে, সো রেসপেক্ট দিয়ে সবকিছু করবি। আরে হারামখোর, ভাবি আগে ছিল, এখন তো বউ। তবুও ভাবির দৃষ্টিতে দেখিস। চুপ থাক হারামি। ওই জুয়েল, তুই গাড়িতে যা, অবন্তী উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, তোরা অন্য গাড়িতে বাসে চলে আয়, আসলেই দেখা হবে। আচ্ছা ঠিক আছে, যা। তারপর আমি গাড়িতে গিয়ে বসলাম, অবন্তীর সাথে একদম গা লাগিয়ে বসলাম। ওই আরো দূরে যাও। কেন, সমস্যা কি? ড্রাইভার আর ওরা দেখতেছে। দেখলে দেখুক, তাতে আমার কি? আমি আমার বউয়ের সাথে কিভাবে বসবো সেটা আমি বুঝবো। আমি অবন্তীর একটা হাত ধরলাম, ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। গাড়ি চলছে তার আপন মনে। আমি অবন্তীর হাত ধরে স্বপ্নে হারিয়ে গেলাম। আমার এক খালাতো ভাইয়ের বউ অবন্তীকে কোলে করে বাসায় নিয়ে যায়। আমি বের হয়ে ড্রেস চেঞ্জ করে বাইরে চলে আসলাম। তারপর হাকিম, পাহাদ, আইমান আর সাদ্দাম ওদের সাথে বাইরে বের হলাম। রাত 9টার সময় সবাই বাসায় আসলাম। এসে খাওয়া দাওয়া করে সবাই ছাদে চলে গেলাম। অনেকক্ষণ আড্ডা দিলাম। 10টার দিকে আব্বু ছাদে আসলো। জুয়েল, তুই এখানে? জি আব্বু। এত রাতে এখানে কি করিস? এই তো ওদের সাথে বসে আছি। আচ্ছা, এবার রুমে যা, অবন্তী অনেকক্ষণ ধরে বসে আছে। আচ্ছা যাচ্ছি, আপনি নিচে যান, আমি আসছি। তাড়াতাড়ি আয়। আব্বু চলে গেল। হারামিগুলো আমাকে নিয়ে ট্রল করতে শুরু করে দিল। যা বন্ধু যা, এই যুদ্ধে তুই যেন জয়ী হতে পারিস, এই দোয়াই রইল। জুয়েল বন্ধু, তোর লাইফটা অনেক দারুণ। 2 বার বাসর, তাও আবার একই বউয়ের সাথে। আমি মনে মনে বললাম, ওটা বাসর ছিল না, আমার লাইফের সবচেয়ে বড় বাস ছিল। আচ্ছা তোরা যা, ঘুমিয়ে পড়, আজকে অনেক খাটাখাটি করেছিস। আরে আমরা কি করেছি, করবি তো তুই এখন। দূর শালা, তোদের সাথে কোনো কথাই নেই। আমি নিচে চলে আসলাম। রুমের সামনে গিয়ে দরজায় হাত দেব, এমন সময় ভাইয়ার কথা মনে পড়ে গেল। আজকে তুমি ভাইয়ের সাথে দেখা করিনি। দরজার সামনে থেকে নিজেকে ঘুরিয়ে দিলাম, বের হয়ে হাঁটা দিলাম ভাইয়ার কাছে। ভাইয়ার কবরের পাশে গিয়ে বসলাম। ভাইয়া কেমন আছিস? প্লিজ রাগ করিস না, আমার আসতে দেরি হয়ে গেল। তুই আবার এটা ভাবিস না আমি বিয়ে করে তোকে ভুলে গেছি। আরে পাগল, তুই সব সময় আমার পাশে আছিস। জানিস ভাইয়া, আমি যখন বিয়ে পড়তে বসেছি তখন চোখের সামনে তোকেই দেখেছি। আমার মনে হচ্ছে তুই আমার বিয়ের সব কাজ করছিস। ভাইয়া আজকে আমার বাসর রাত,
তুই থাকলে হয়তো আরো বেশি মজা হতো বিয়েতে। আমি জানি তোর অবন্তীকে আমি বিয়ে করেছি দেখে তুই আমার উপর রাগ করে আছিস, কিন্তু কি করব বল, আমি না করলে অবন্তীর অন্য জায়গায় বিয়ে হয়ে যেত। ভাইয়া, আমি অবন্তীকে তোর মতো ভালো করে রাখার চেষ্টা করব, তুই আমার জন্য দোয়া করিস ভাইয়া। এমন সময় অবন্তী কল দিল। আমি কল কেটে দিলাম। আরো কিছুক্ষণ থেকে তারপর বাসা থেকে রওনা দিলাম। বাসায় ঢুকে যে রুমের দিকে পা বাড়ালাম, তখন লিমা আর শানি আমার পথ আটকে দাঁড়ালো। এই যে মিস্টার জুয়েল, কোথায় যাওয়া হচ্ছে? তোর ভাবি অনেকক্ষণ ধরে বসে আছে। কিন্তু আমাদের পাওনা? তোর আবার কিসের পাওনা? বাহ, ভুলে গেলি? এই যে এত কষ্ট করে আপনার বাসর ঘর সাজালাম, সেটার পাওনা। লিমা বোন আমার। শানি ভাই, আমাকে মাফ করে দে, অন্যদিন ডবল দেব। জি না মিস্টার, এখন মাফ করা যাবে না। আচ্ছা এই নে, 50 টাকা দিলাম। এটা কি দিলি? তোদের বকশিস। 5000-এর কমে 1 টাকাও নেব না। এটা কি বললি? পুরো বিয়েতে তো 5000 টাকা খরচা হয়নি, আর বাসর ঘরের জন্য 5000 টাকা দেব? জি ভাইয়া, বাসর ঘরটাই তো আসল। সালাম মাইন্ডকে চিপায় পড়ে গেলাম। পরে 1000 দিয়ে কোনো মতে ভিতরে গেলাম। যাক, আল্লাহ বাঁচিয়েছে। ভিতরে গিয়ে দেখলাম অবন্তী গাল ফুলিয়ে বসে আছে। আমি জানি দেরি করার কারণে এমন ভাবে গাল ফুলিয়ে আছে। আমি ওর সামনে গিয়ে বসলাম। এই সরি। তোমার কোনো ক্ষমা নাই। এই সরি বললাম তো। আচ্ছা যাও, কান ধরলাম। উঠবস করো। এই না, প্লিজ এটা করো না। তাহলে তোমার সাথে কথা নাই। প্লিজ কথাটা শোনো। কি শুনবো? এতক্ষণ কোথায় ছিলে? যদি সত্যিটা বলি, আমি ভাইয়ার কাছে গেছিলাম, তাহলে অবন্তীর মন খারাপ হয়ে যাবে, হয়তো ভাইয়ার স্মৃতিগুলো মনে পড়ে যাবে। তাই বললাম, আরে ওই হারামিগুলোর সাথে ছিলাম, আসতে দিচ্ছিল না। তারপর এখানে আসার সময় লিমার সামনে আক্রমণ করে। সবকিছু ঠিকঠাক করে আসতে একটু সময় লেগে গেছে। প্লিজ এবারের মতো মাফ করে দাও, আর হবে না। মনে থাকে জানো। এবার রুমের বাইরে যাও। বাইরে কেন? আমি কাপড় চেঞ্জ করব। তোমার সামনে গেলে সমস্যা কি? তুমি বাইরে যাবে নাকি মাইর খাবে? আচ্ছা বাবা, যাচ্ছি। বাইরে চলে এলাম। প্রায় 10 মিনিট হবে, কিন্তু এখনো দরজা খুলছে না। আমি কল দিলাম। এই কি হলো? আর 2 মিনিট। ধুর, বাসের ঘরে এমন হয় নাকি? বিরক্ত লাগছে। মোট 17 মিনিট পর অবন্তী দরজা খুলে দিল। আমি ভিতরে গেলাম। অবন্তীর পাশে গিয়ে বসলাম। একটা হালকা নীল রঙের শাড়ি পরে নিল, একটু অন্যরকম লাগছে। এই, তোমার অজু আছে? ছিল, বাট এখন নেই। যাও অজু করে আসো। আমি ওয়াশরুমে গিয়ে অজু করে নিলাম। যখন অবন্তীর সামনে আসলাম, তখন অবন্তী পা ছুঁয়ে সালাম করতে যাবে, এমন সময় আমি ওর হাত ধরে ফেললাম। ওকে বুকে জড়িয়ে বললাম, তোমার জায়গা পায়ে নয়, আমার এই বুকে। আসো 2 রাকাত নামাজ পড়ে নিই। তারপর দুজনে নামাজ পড়ে নিলাম। আমি গিয়ে খাটের উপর বসলাম। অবন্তীও আমার পাশে এসে বসলো। এই, আমার খুব ঘুম পাচ্ছে। মাইর দেব? আজকে ঘুম টুম কিচ্ছু হবে না। আজকে সারা রাত গল্প করব। এত গল্প কোথা থেকে আসবে? চুপচাপ শুনতে থাকো। এইভাবে গল্প শুনে মজা নেই। তো কিভাবে শুনবে? এই যে মনে করো, আমি কারোর কোলে মাথা থেকে শুয়ে থাকবো, আর সে আমার মাথায় হাত বুলাতে বুলাতে গল্প করবে। অবন্তী মুচকে হাসল। আমি ওর কোলে মাথা রেখে শুয়ে গেলাম, আর অবন্তী আমার মাথায় হাত বুলাতে লাগলো। আমাদের ভবিষ্যতের স্বপ্নগুলো বলতে শুরু করলো। অনেকক্ষণ পর আমি উঠলাম। তারপর অবন্তীর একটা হাত ধরে বললাম, মনে আছে কি? আব্বু আম্মুর ইচ্ছে? এই জুয়েল, না, একদম না। আমি অবন্তীর কোনো কথা না শুনে ওর হাত ধরে এক টান দিলাম। সাথে সাথেই আমার সামনে চলে আসলো। আমি একটু একটু আগাচ্ছি, আর অবন্তী পিছাচ্ছে। ওর ঠোঁটগুলো কাঁপছে। আমি আস্তে আস্তে ওর মুখের কাছে গেলাম। তারপর 4 ঠোঁট এক হয়ে গেল। দুজনেই হারিয়ে গেলাম অন্য এক জগতে।
শুরু হলো আমাদের নতুন জীবনের নতুন অধ্যায়। ঠিক 5 বছর পর। আব্বু, আব্বু ওঠো, অফিস যাবে না? না না, আজকে অফিস যাব না, তোমাদের নিয়ে ঘুরতে যাব। ও কি মজা কি মজা। আচ্ছা আব্বু, কোথায় যাবে? সেটা না হয় পরেই বলবো। তোমার আম্মু কোথায়? আম্মু তো নাস্তা রেডি করছে, তুমি ফেতোয় আছো। ওকে মামুনি, তুমি যাও, আমি আসছি। ফ্রেশ হতে হতে আপনাদের কাহিনীটা বলে দিই। এই যে একটু আগে যে কথা বললো, সে হচ্ছে আমার মেয়ে অনা। আমাদের কন্যা সন্তান হয়েছে। অনার চেহারাটা ভাইয়ের সাথে প্রায় মিল। ওর মধ্যে আমার ভাইয়াকে খুঁজে পাই। এই 5 বছরে অনেক কিছুরই পরিবর্তন হয়ে গেছে। আমি আর অবন্তী একসাথে মাস্টার্স কমপ্লিট করি। তারপর আমি আগের অফিস মানে লিমাতির ওখান থেকে ভালো একটা অফিসারে ম্যানেজার পদে চাকরি পাই। ইচ্ছা ছিল লিমাতির ওখানে থেকে যাব। আমাদের বিয়ের কিছুদিন পর লিমারও বিয়ে হয় শাড়ির সাথে। তারপর তারা দেশ ছেড়ে চলে যায়। লিমার কোনো ভাই বোন না থাকায় তার আব্বু কোম্পানি বিক্রি করে লিমার ওখানে চলে যায়। আমি একটা কোম্পানিতে চাকরি দিই। আইমানও খুব ভালো একটা চাকরি পেয়েছে। তবে আফসোস, আমার ফ্রেন্ডটা আমার সাথে নেই। চাকরির কারণে দুজন দুই প্রান্তে, কিন্তু সব সময় কথা হয়। আর হাকিম, ফাহাদ, সাদ্দাম ওরাও চাকরি করে বিয়ে সাথে করে যে যার মতো সেটেল। মাঝে মধ্যে কথা হয়। আমার আর অবন্তীর সম্পর্কটা আরো গভীর হয়। ভালোবাসা দিনে দিনে আরো অনেক বেড়ে যায়। ফ্রেশে নাস্তা করে নিলাম। ওনারা সবাই রেডি হলো। তারপর নিচে গাড়ি ড্রাইভ করে ওনাদের ঘোরানোর জন্য নিয়ে গেলাম। আসলে আমি ভাইয়ার কাছে যাচ্ছি। আমি গাড়ি নিয়ে সোজা কবরের পাশে গেলাম। আমরা সবাই গাড়ি থেকে নামলাম। নেমে ভাইয়ার কবরে জিয়ারত করলাম। ওনা বলল, আব্বু এখানে কি? এখানে তোমার বড় আব্বু আছে। ওনাকেও বলো না আমাদের সাথে ঘুরতে বের হতে। আম্মু বলেছি, রাতের বেলা আমাদের বাসায় আসবে। আব্বু আমার অবন্তীর দিকে তাকিয়ে দেখি ওদের চোখে পানি এসে গেছে। হয়তো ভাইয়া থাকলে আমাদের ফ্যামিলিটা আরো সুন্দর হতো। আজকে সব আছে আমার, টাকা আছে, সুখ আছে, ফ্যামিলি আছে, সম্মান আছে, কিন্তু নেই শুধু আমার কলিজার ভাইটা। যদি আমার জীবনের বিনিময়ে ভাইয়াটা আবার ফিরে আসতো, তাহলে হাসতে হাসতে জীবনটা দিয়ে দিতাম। নিজেকে সান্ত্বনা দিতাম আমার ভাই, আমার কলিজা আবার ফিরে এসেছে আমাদের মাঝে। কবর থেকে হয়তো আমার ভাই বলছে, জুয়েল কাঁদিস না ভাই, আমাদের আবার দেখা হবে, খুব শীঘ্রই দেখা হবে। ইহকালে না হোক পরকালে দেখা হবে। তখন আমরা আবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুরবো। কাটাবো অনেকটা সময় তোর কাছে, বসবো দুজন একসাথে। ভালো থাকবি সব সময়, দেখে রাখবি আব্বু আম্মুকে, আর সুখে রাখবি আমার মামুনি অনাকে, সাথে তোর অবন্তীকে। ভাই ভাই সম্পর্কটা চিরকাল অটুট থাকুক।